প্রতিভা ঘরের খিলেটে ল্যাপটপ খুলে বসেছে। জীবন এখন তার কাছে ল্যাপটপের ওই জটিল কোডিংয়ের মতো গোলমেলে হয়ে গেছে। ওপাশ থেকে কিছু করার নির্দেশ এসছে, সামনে কি কি করতে হবে সেটাই খুঁটিনাটি দেখছে। আর প্রতিভার কপালে ভাঁজ পড়ছে। তার এখন ত্রাহি মধুসূদন অবস্থা। একদিকে অফিসের পাহাড়সম চাপ, অন্যদিকে এই বাড়িতে আসার ব্যক্তিগত উদ্দেশ্য। দুটোই যেন গলার কাটা হয়ে বিঁধে আছে। মায়ের হারানো সম্মান ফেরাতে এসে সে নিজেই এখন মিথ্যের এক বিশাল জালে জড়িয়ে পড়ছে। মাছ ধরিয়ে তরি পাওয়ার মতো দশা। সামান্য এদিক ওদিক হলে ডুবে মরতে হবে। আর উপরে যিনি আছেন তিনি হয়তো অন্যরকম লিখে রেখেছেন। মানুষের পরিকল্পনা আর তার পরিকল্পনার মধ্যে আকাশ পাতাল ফারাক। এই যে প্রতিভা ভেবেছিল এক, আর হতে যাচ্ছে আর এক। চিঠিতে লেখা ছিল সামান্য একটা আশ্রয়ের কথা, কিন্তু রাবেয়া দিল হচ্ছে দরিয়ার মতো বড়। তিনি আশ্রয় দিতে গিয়ে একেবারে বিয়ের পিড়িতে পেতে ফেলেছেন। প্রতিভা ভেবেছিল সে নিজেই এমন উটকোভাবে উপস্থাপন করবে যে তাকে আর যাই হোক ছেলের বউ করতে এরা রাজি হবে না। কিন্তু কপাল হিতে বিপরীত হলো। এখন নাজিব আসার পর থেকে প্রতিভার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়েই গেছে। সময় যে তার হাতে একদম নেই। তবে এখনও প্রতিভার আত্মবিশ্বাস প্রবল। বিয়ে ভাঙা ওর কাছে তুড়ি বাজানোর মতো। তবে ওই তুড়ি বাজানোর আগে যদি সব ভালোই ভালোই হয়ে যেত তাহলে তো কথাই ছিল না। কারণ আসল পরিচয় জানলে এমনিতে এই বিয়ে হবে না। এমন সময় হঠাৎ দরজায় শব্দ হলো, খুব হালকা, যেন কেউ আলগোছে টোকা দিচ্ছে। তবুও প্রতিভা চমকে উঠল। চটজলদি ল্যাপটপ বন্ধ করে ড্রয়ারে রেখে তালা মারল। ওড়নাটা মাথায় ঠিক করে টেনে দিয়ে দরজা খুলতে সে চমকে গেল। সামনে কেউ নেই। দৃষ্টিটা একটু নিচে নামাতে দেখা গেল একজোড়া ড্যাবডেবে চোখ। ঝুমঝুমি দাঁড়িয়েছে। প্রতিভার মুখে অকৃত্রিম হাসি ফুটল। ঝুমঝুমি অভিযোগ শুরু বলল, ওই কালামণি, আমি ডাকছি, তুমি থামোনি? প্রতিভা বাচ্চাটার মেয়েটার তুলতুলে গেলে একটা শব্দ করে চমকল। সরি আম্মু, সরি। খালামণি একটা কাজ করছিল তাই শুনতে একটু দেরি হয়ে গেছে। থাবি আঁটবে না? ছবি আজ থাক। চলো, তোমার জন্য একটা জাদুকরি জিনিস এনেছি। প্রতিভা ওকে কুলে তুলে নিয়ে ঘরে ঢুকলো, বিছানায় বসিয়ে। তারপর ব্যাগ থেকে বের করলো তার ছোট্ট ল্যাপটপ। ডানা খুলতে রূপোর একজোড়া নুপুর চিকচিক করলো। ঝুমঝুমে চোখ তখন কপালে। বিস্ময়ে চেঁচে উঠল, এটা আমাল কালামণি? হ্যাঁ সোনা, তোমারই। ঝুনঝুনি দুই গালে হাত দিয়ে ঢং করলো, ওলা কি সুন্দর। প্রতিভা ওর নরম পায়ে নূপুর জোড়া পরিয়ে দিতে দিতে আপন মনে কথা বলতে শুরু। জানো ঝমঝমনি, এটা কদিন আগে কিনেছি, কিন্তু তোমার আম্মুকে যা ভয় পাই তাই আর তোমাকে গিফট করার সাহস নেই। এই বাড়িতে শুধু একজনকে আমি ভয় করেছিলি, সেটা তোমার আম্মু। মনে হয় এই বুঝি কিছু একটা বলে বসলো, আর আমি তো সবার সপাটে উত্তর দিয়ে অভ্যস্ত। না জানি এমন কিছু বলে ফেলি যাতে তোমার আম্মু কষ্ট পায়। এই নিয়ে রীতিমতো তটস্থ থাকি। তবে এ কদিনে এতটুকু বুঝলাম, কিছু অমিলের মাঝেও এক জায়গায় আমাদের দুজনের মিল। কারো পরোয়া না করে মুখের উপর কথা বলে দেওয়া। আর হবে নাই বা কেন? এক রক্ত বলে কথা। ঝুমঝুমি এরও গাঢ় কথার বোঝার ধার ধারল না। সে মন্ত্রমুগ্ধের মতো তার রূপলি নুপুর জোড়া দেখছে। প্রতিভা ওর পায়ে শেষবারের মতো হাত বুলিয়ে দিয়ে বলল, তবে জানো আম্মু, তোমার আম্মুকে কিন্তু আমি অনেক ভালোবাসি। তাকে গিয়ে চুপি চুপি বলে দিও তোমার খালামণি থেকে এত বিশাল ভালোবাসে। বলবে তো? ঝুমঝুমি চোখ মন মস্তিষ্ক নুপুরের উপর পড়ে আছে। সে যেন কানেই তুলছে না। আর শুনলেই এতটুকুমের বোঝার ক্ষমতা নেই। আর বললেই তো হয় না। প্রতিভা এক নম্বরে বলে চলল। কপল তারপর প্রতিভা ঝুমঝুমের কাছে টেনে নিল। বাচ্চা মেয়েটার গাল দুটো টিপে দিয়ে চুমু খেলো। তারপর হঠাৎ করে ওর গলার স্বর কেমন যেন ভারী হয়ে উঠল। প্রতিভা নিচু করে বলল, আচ্ছা ঝুমঝুমি, আমি যখন থাকবো না তখন কি তোমার খুব মন খারাপ হবে? আমাকে মিস করবে? ঝুমঝুমি বড় বড় চোখে প্রতিভার দিকে তাকালো। তার কপালে চিন্তার রেখা। সে অবাক হয়ে জিজ্ঞেস হলো, কোথায় যাবে তুমি? থাকবে না কেন? প্রতিভা একটা দীর্ঘশ্বাস গোপন করে স্নান হাসল, বলল, আমার তো চলে যাওয়া ক্ষণ এগিয়ে আসছে। ঝুমঝুমি তরবর করে প্রতিভার কোলে উঠে এলো।
ছোট ছোট দু হাত দিয়ে জড়িয়ে ধরল প্রতিভার গলা, যেন এতটুকু বাঁধনে সে আগলে রাখতে চায় তাকে। অভিমানী করে বলল, এই কালামণি, তুমি যাবে না, তুমি আমার তাতে থাকবে, আমি থাকবো, তুমি থাকবে, থাকবে থাকবে। শেষের কথাটা ঝুমঝুমির গলার কান্নার মতো শোনালো। প্রতিভা শব্দ করে হেসে ফেলল। ঝুমঝুমির মাথায় হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করা ভঙ্গিতে বলল, আচ্ছা বাবা, থাকবো, কোথাও যাব না। মুখ দিয়ে আশ্বাসের কথা বের হলো, প্রতিভার ভেতরটা তখন অন্য এক অস্থিরতা কাঁপছে। মনে আওড়ালো, ইয়ে আল্লাহ, হাতে সময় খুব কম, এই অল্প কটা দিনের মধ্যে যেন আমার উদ্দেশ্য সফল হয়। সেজন্য যদি ওই মানুষগুলোর কাছে আমাকে ফ্রড হতে হয় তবে তাই সই। আমার কোনো আফসোস থাকবে না, কোনো অনুতাপ থাকবে না। মানুষের জীবন বড়ই অদ্ভুত। সত্যকে জেতাতে হলে মাঝে মাঝে মিথ্যের এমন এক কঠিন বর্ম গায়ে জড়াতে হয়। আয়নায় নিজের মুখ দেখতে ভয় লাগে। প্রতিভার অবস্থা হচ্ছে সেরকম। প্রভা হাতের বাটিটা নিয়ে থমকে দাঁড়ালো। সারা বাড়ি খুঁজে হয়রান হওয়ার পর মেয়ের দেখা মিললেও প্রতিভার ঘরে। দৃশ্যটা বেশ মায়াবী। ঝুনঝুনি ছোট হাতে হাত দিয়ে প্রতিভার গলা জড়িয়ে ধরে ঝুলিয়ে আছে। দৃশ্যটা সুন্দর হলো। প্রভা কঠিন গলায় ধরে রাখার চেষ্টা করলো, ঝুমঝুমি, তুমি এখানে, আর আমি সারা বাড়ি খুঁজে পাচ্ছি, চলো আম্মু, খেয়ে নেবে। ঝুমঝুমি মুখটা কাচুমাচু করে বললো, আমি খাবো না আম্মু। প্রভা ঘরে ঢুকলো, শাশুড়ি শুরু বললো, খাবো না বললে হবে না, চলো বলছি। ঝুমঝুমি ঠোঁট উল্টে এলো, সে স্পষ্ট কান্নার প্রস্তুতি নিচ্ছে। প্রতিভা পরিস্থিতি সামলে ঝুমঝুমির মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, এই যে ঝুমঝুমি, তুমি যদি লক্ষ্মী মেয়ের মতো না খাও, আমি কিন্তু তোমার সঙ্গে আড়ি দেব। আমার একটা রঙও তোমাকে দেবো না, খেলবো না। ঝুমঝুমি সন্ধিহান চোখে তাকালো, কোলে রং দিবে তো? সত্যি দেবে তো? একদম সত্যি। খেলে তোমাকে এতগুলো রং দেবো। প্রভা একটা দীর্ঘশ্বাস বলল, রুমে যাবে না, এখানেই খাবে। ঝুমঝুমি ঘাড় কাত করে জানলো, হ্যাঁ, সে এই রাজ্য ছেড়ে যাবে না। অনিচ্ছের সত্ত্বে আগতা প্রভা বিছানায় ধারে বসলো, চামচ ভর্তি নুডলস মেয়ের মুখের সামনে ধরলো। ঝুমঝুমি খেতে খেতে প্রতিভার রূপকথার গল্প শুনছে। হঠাৎ প্রভার নজর গেল মেয়ের পায়ের দিকে। রূপর নুপুর চিকচিক করছে। প্রভা ভুরু কুচকে, নুপুর, এটা কে পড়ালো ঝুমঝুমি? ঝুমঝুমি আদো গলা বলল, কালামণি। প্রতিভা একটু শুকনো হাসলো। প্রভার চোখের চাহনি সবসময় কেমন জানি তীক্ষ্ণ। প্রতিভা স্বাভাবিক হওয়ার মতো করে বলল, আসলে ঝুমঝুমিকে কিছু দেওয়া হয়নি। আর স্কুলে প্রথম মাইনেটা পেয়ে ভাবলাম ওর জন্য কিছু কিনে আসি। কী কিনবো বুঝতে না পারে এটাই কিনলাম। আপু, এটাতে কিন্তু বেশি শব্দ হয় না, খুব হালকা, ওর কাজে লাগবে। প্রতিভা মনে মনে প্রভার করা কোনো মন্তব্যের অপেক্ষা করছিল, কিন্তু প্রভা তাকে অবাক করে দিয়ে নিষ্প্রিয় করলো বলে, ডিজাইনটা সুন্দর। প্রতিভা স্বস্তির হাসি আসলো। প্রভা মেয়ের মুখে খাবার গুজে দিতে হঠাৎ বলল, তোমার পায়ের নুপুরজোড়া তো বেশ সুন্দর, বেশ আনকমন। প্রতিভা ঝটপট উত্তর দিল, এটা আমার মা পছন্দ করে কিনে দিয়েছিল। আমি সবসময় পরি না, তুলিয়ে রাখি, মাঝে মধ্যে পরি, তোমার পছন্দ হলে এটা নিতে পারো, নেবে? বলতে বলতে পায়ে হাত দিয়ে খুলতে যাচ্ছিল প্রতিভা। প্রভা সরাসরি বলল, না, থাক। প্রতিভার হাত থেমে গেল। প্রভার চোখে হঠাৎ কৌতূহল খেলে গেল। সে গলার স্বর কিছুটা নরম করে বলল, সেদিন তোমার খাওয়ার কথাগুলো শুনে মনে হলো তোমার মা তোমাকে খুব আদর করেন। আচ্ছা, সেই মা তোমাকে অন্যের বাড়িতে রেখে এভাবে নিশ্চিন্তে আছেন কী করে? অন্য জায়গায় কীভাবে আছো তুমি, এই নিয়ে ওরা টেনশন হচ্ছে না? নাকি আমার মায়ের মতো অন্যের ঘাড়ে দায়িত্ব দিয়ে নিজে আরামসে আসে? আমার মতো নিজের দায়িত্ব পালন না করে আমাকে মানুষের ঘাড়ে বোঝা বানিয়ে পালিয়ে গেছে। তোমার মা তোমাকে অন্যের ঘাড়ে চাপিয়েছে, এটা তো সত্য নাও হতে পারে। প্রভা তিক্ত হাসলো। হাসালে প্রতিভা, তুমি তো জানোই না, তাই বলছো, যাকগে, এসব কথা আনতে চাই না। তবু কেন জানি উটকো কথাগুলো চলে আসে আপনা আপনি। প্রতিভা বিড়বিড় করলো, এমন তো হতে পারে তুমি যা জানো তা ভুল, আর আমি যা জানি তা তুমি জানো না। প্রভা ভুরু কুঁচকাল, কি বললে? প্রতিভা সেলান এসে বলল, কই কিছু না তো। কিছুক্ষণ পর ড্রয়িং রুমের কোণে জানলাটা দিয়ে রোদ এসে তির্যক হয়ে পড়ছে। রেহানুমা জানলার ঘেঁষে মাদুর পেতে বসা, হাতে সুই সুতো। তিনি একটা নকশি কাঁথা সেলাই করছেন। অবসর পেলে তিনি এটা নিয়ে বসেন। কাঁথা আসলে নীরার জন্য। এই এক বিচিত্র বাঙালি রীতি। মেয়ের বিয়েতে তুমি যত দামি কম্বল, বিদেশি কম্পট দাও না কেন, হাতে সুন্দর একখানা নকশি কাঁথা না দিলে যেন
উপঢৌকন পূর্ণ হয় না। মধ্যবিত্ত অভিজাতদের এই সুই সুই তার কারুকাজ বড়ই আবশ্যিক। সোফায় প্রতিভা আর নীরা বসে আছে। নীরা বক বক করছে আর বাতাসে গেলে মেঝেতে বসে তার পূর্ণ মনোযোগ টিভির দিকে। প্রতিভা আপন মনে লিচু খোসা ছাড়াচ্ছে আর ঝুমঝুমে সেই লিচু হাতে নিয়ে কুটুস কুটুস শব্দে খাচ্ছে। লিচু রসে ঝুমঝুমের হাত চপচপে হয়ে ভিজে যাচ্ছে আর সেই আঠালো হাত সে অবলীলে মুছে ফেলে প্রতিভার দুঃস্থতা অন্যায়। রেহেনুমা তাই দেখে বলল, করলা তো সর্বনাশ, ওড়নাটা নষ্ট করে দিল। লিচুর দাগ কিন্তু সহজে উঠতে চায় না। প্রতিভা হালকা হাসলো, খুব সহজ গেলে বলল, বাচ্চা মানুষ, ওতে কিছু হবে না। তার মধ্যে সিঁড়ি দিয়ে নাজিব নামতে দেখা গেল। পরিপাটি হেঁটে কোথাও যেন বেরোচ্ছে। পরনে আকাশ রঙের টি শার্ট আর ছাইরাঙা কার্গো প্যান্ট। পায়ে সাদা গ্যাস, চুলগুলো নিখুঁতভাবে ব্রাক ব্রাশ করা। তার উজ্জ্বল শ্যামবর্ণের চেহারায় সবসময় একটা গাম্ভীর্য লেপ্টে থাকে। নাজিব আর চোখে সোফায় বসা প্রতিভার দিকে একবার তাকালো। ঠিক সেই মুহূর্তে প্রতিভার সাথে চোখাচোখি হয়ে গেল। প্রতিভা তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল। নাজিব সামনে দেখলে তার ভেতরে কেমন যেন একটা অস্বস্তির দানা বাঁধে। লজ্জার চেয়ে বেশি এক অদ্ভুত অপ্রস্তুত ভাব। হবে নাই বা কেন? তাদের বর্তমান সম্পর্কের যে গোলমেলে অবস্থা, তাতে স্বাভাবিক থাকাটাই রং অস্বাভাবিক। রেহনুমা ছেলেকে দেখে বললেন, নাজিব, কোথাও বেরোচ্ছিস নাকি বাবা? নাজিব ছোট করে উত্তর দিল, হ্যাঁ মা, একটু কাজে যাব। একটু দাঁড়া বাবা, নীরা তোর ভাইয়ের কাছে মোবাইলটা নিয়ে যা তো। রেহনুমার সাথে যোগ করলেন, মোবাইলটা একটু দাও তো বাবা। নীরা সারাক্ষণ ওটাতে কী সব গেম খেলে কে জানে, টাকা ভরলে নাই হয়ে যায়। দুদিন যেতে না যেতে ব্যালেন্স হলো। নিয়ে ঠোঁট উল্টে প্রতিবাদ করলো, আমি এবার কী করলাম? টাকা কেন কাটছে আমি নিজেও জানি না। মা শুধু আমার দোষ দিচ্ছে। আমি তো কেবল একটু একটু গেম খেলি। এছাড়া তুই ছাড়া আমার ফোন আর কে ধরে শুনি? ওই গেম খেলতে গিয়ে নিশ্চয়ই কিছু একটা করেছে। নাজিব সিঙ্গেল সোফায় বসতে বসে বলে, ফোনটা দে। না বুঝে হয়তো কোনো অফারে ক্লিক করে ফেলেছে। কোনো সার্ভিস চালু হয়ে থাকলে আমি দেখছি, নাহলে কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করে দিতে হবে। নাজিব ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে নীরা গল্প জমিয়ে দিল প্রতিভার সাথে। হঠাৎ সে চুলের আগাফাটা নিয়ে পড়ল। কোন শ্যাম্পু দিলে ভালো হবে জানতে ছিল। নাম শুনে ভাইয়াকে আজই সেটা আনতে বলবে স্থির করলো। প্রতিবার লেবুর রসের কথা বলল, সেটা চুলে দিলে নাকি আগাফাটা বন্ধ হয়। নীরা হঠাৎ আফসোসে বলল, তোমার চুলগুলো কি সুন্দর ঘন প্রতিভা আপু। তোমার চুল লম্বা হলো কী করে? একদম ঘোড়ার লেজের মতো পাতলা, ভাবছি কেটে ফেলবো। প্রতিভা মৃদু হেসে বলল, আমারও চুল একসময় কোমর ছড়িয়ে নিচে ছিল, পরে কেটে ফেলছি। সে কি, কেন কাটলি? লম্বা চুল তো সুন্দর। প্রতিভা চুলের পিঠের মাঝ বরাবর, না ছোট না বড়, একদম মাঝারি সাইজে, তবে বেশ ঘন আর রেশমি। সুন্দর তো বটে, কিন্তু জবে ঢোকার বলে প্রতিভা নিজের জিভে কামড় দিল। মুখ ফসকে গোপন কথা বেরিয়ে আসতে যাচ্ছিল। নীরের চোখে কৌতূহল বাড়ার আগে প্রতিভা কথা ঘুরিয়ে বলল, জব চেনো না? জব ক্ষেত। একদিন সন্ধ্যাবেলা জব ক্ষেতের ওখানে দিয়ে আসার সময় কী যেন পিছু নিয়েছিল। তারপর রাতের ঘুমের ঘরে ভয় পেতাম। কবিরাজ বলল চুল ছেড়ে গিয়েছে বলে নজর লেগেছে। কত কি পড়া খাওয়ার সাথে চুল ছেড়ে ফেলেছে। নাজিব মিটিমিটি করে হাসলো। ভাবলো, ভালো গল্প বানাতে ওস্তাদ এই মেয়ে। যাকগে, আমার বাচ্চাদের গল্প শুনে ঘুম পাড়াতে পারবে ভালো। রেহনুমা কাঁথা সেলাই করতে করতে ফোড়ন কাটলো, ভূত পেতনের উপর কি খালি তোমার নজরে পড়ে? আর মানুষ এসব খেতে পেতে যায় না, তাদের ছেড়ে সর্ষে ক্ষেতের পর আবার জব ক্ষেতের ভূত, সব তোমারই উপরে নজর পড়ে? আশ্চর্য। প্রতিভা জবাব দিল না। বাতাসি গেলা টিভির দিক থেকে মুখ ফিরিয়ে ফোড়ন কাটলেন। ও মা, কন কীভাবে? উনি রূপবতী না? ওনার উপরে নজর দিব না তো কি আমাকে মতন কাইলের উপর নজর দেবো? খালি ভূত কেন, দুনিয়ার যত ব্যাটা মানুষ আছে দেখবেন হগুলোর নজর ওনার দিকে। মুখ দিয়ে না করলে চোরের মতো আর চোখে ওনারে দেখবে। বাতাসে খেলার কথা শেষ হতে ড্রয়িং রুমে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তিনি অজান্তে তীরের মতো এক সত্য কথা সুরে দিয়েছেন। ফোন ঘাটার ফাঁকে নাজিফের নজর যে বারবার প্রতিভা দেখে যাচ্ছিল, সেটা কি বাতাসি খেলার চোখে পড়ছে? নাজিব অস্বস্তি বোধ করলো, যেন কেউ তাকে হাতের মতো ধরে ফেলছে। ছেলে আসতে দেখে রেহনুমা আর কথা বাড়লেন না। নীরাকে ডাকলেন শুই শুইতে পড়িয়ে দিতে। নীরা সোফায় গায়ে এড়িয়ে দিল। নড়ার কোনো লক্ষণ নেই। সে মুখখানা কিঞ্চিত দ্বিধা করে বলল, ওহ মা, এই নিয়ে 10 বার।
একবার বসলে আর উঠতে ইচ্ছা করে না। রেহনুমা ধমক দিয়ে যাচ্ছিল, আর আগে প্রতিভা উঠে দাঁড়ালো। আমি দিচ্ছি। প্রতিভা এগিয়ে গিয়ে সুই-সুইতে হাতে নিল। ঠিক সেই মুহূর্তে রেহনুমা একদম স্বাভাবিক গলায় বলে উঠল, এই নকশি কাঁথাটা নীরার জন্য তুলছি। এটা শেষ হলে হাত দিব ছোট ছোট কয়েকটা কাঁথা। নাজিবের বাচ্চাদের জন্য আগেভাগে তৈরি করে রাখা হবে। কথাটা শোনা মাত্র প্রতিভার হাত কেঁপে উঠল। জ্যান্ত মানুষ যেমন হুট করে বিষম খায়, তার অবস্থা তেমন। সুইয়ের সরু ছিদ্র দিয়ে সুতা কিছুতেই ঢুকছে না, হাতের আঙ্গুলগুলো অবাধ্য কাঁপছে। নাজিব অবশ্য ওপাশে একদম নিরুত্তর। সে ফোনের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে দেখছে, যেন জগৎ সংসারে কী ঘটছে তাতে তার থোড়াই কেয়ার। প্রতিভা নিজেকে সামলানোর চেষ্টা করলো। তার মনে এক বিচিত্র ভাবনার উদয় হলো। রেহুনা তো বলল রাজীবের বাচ্চার কথা, সেখানে প্রতিভার হাত কাঁপবে কেন? সেখানে অপ্রস্তুত হচ্ছে, তবে কি অবচেতন মনে সে নিজেকে মেজর সাহেবের সাথে একসাথে গেঁথে ফেলেছে, শুধু টের পাচ্ছে না কিংবা মানতে চাইছে না। প্রতিভার অস্বস্তিটা আরও বাড়ল নাজিবের উপস্থিতিতে। সে কি কথাটা শুনছে নাকি না শোনার ভান করে আছে? শুয়ে ছিদ্রে সুতাটা এবার গড়ল, কিন্তু প্রতিভার বুকের ভেতর এক চিনচিনে অনুভূতি হচ্ছে। নাজিব সোফা থেকে উঠে দাঁড়ালো, হাতের ফোনটা পাশে রেখে স্বাভাবিক গলায় বলল, মা, ফোনটা দেখলাম। সার্ভিসগুলো আপাতত বন্ধ করে দিছি। এরপর সমস্যা থাকলে আমি নিজে একবার কাস্টমার কেয়ারে নিয়ে যাব, ওরাই ঠিক করে দিবে। রেহনুমা কাঁথা থেকে চোখ তুলে তাকালেন। আচ্ছা ঠিক আছে, তুই এখন কি বেরোচ্ছিস? নাজিব ঘড়ির দিকে এক পা বাড়ালো। হ্যাঁ, আমার বন্ধুরা সোনারগাঁও হোটেলে ক্যাফে বাজারে অপেক্ষা করছে। অনেকদিন পর সবাই মিলে আড্ডা হবে। আমাকে এখন বেরোতে হবে। প্রতিভার দিকে একবার আর চোখে চেয়ে নাজিব দ্রুত পায়ে বেরিয়ে গেল। এর মধ্যে প্রতিভার ফোন আসে, আর আসার সাথে সাথে প্রতিভা ঘরে চলে যায়। রিসিভ করতে ওপাশ থেকে শীতল একটা কণ্ঠ ভেসে এসেছে, কেমন আছেন প্রতিভা? ভালো। গলা শুনে প্রতিভা বের হলো। ওপাশের ব্যক্তিটিকে নাম্বার সেদিন নিয়েছিল বটে। প্রতিভা চুপ। কিছুক্ষণ নিষ্পলক কাটলো। ওপাশ থেকে ছোট শ্বাস ফেলে সাজিতে কথা তুলো, সৌজন্যতার খাতিরে একবারও তো জিজ্ঞাসা করলেন না আমি কেমন আছি? প্রতিভা জানলার পর্দাটা একটু সরিয়ে বিকেলে মরা রোদ দেখলো, তারপর শান্ত গলা বলে, সাজি সাহেব, আপনি নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো আছেন বলে অন্য মানুষের খবর নেওয়ার কৌতূহল আপনার মাথায় চেপেছে। অসুস্থ মানুষ সাধারণত নিজের রোগ নিয়ে ব্যস্ত থাকে, অন্যের খবর নিতে যায় না। কাজে অহেতুক প্রশ্নটা করলাম না। আপনি আজ দুদিন স্কুলে আসছেন না? যদিও গতদিন ক্লাস ছিল না, তবুও কেন জানি খুব টেনশন আছে। আজকে এলেন না যে? ব্যস্ত ছিলাম। এখনও কি খুব ব্যস্ত? আপাতত ফ্রি। পায়ের উপর পা তুলে বসে থাকার মতো ফ্রি। একবার কি দেখা করা যায় প্রতিভা? প্রতিভার কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ পড়ল, তবে গলায় সেটা প্রকাশ পেল না। সে ভ্রু কুঁচকে বলল, হোয়াট? হঠাৎ? হঠাৎ নয়, অনেক দিনের ইচ্ছা। আসলে সাহস করে বলতে পারিনি। প্রতিভা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস বলল, আচ্ছা ঠিক আছে, তবে শর্ত আছে। আপনার নির্জন বাড়িতে বসে কফি খাওয়ার প্রবৃত্তি আমার নেই। দেখা করতে হলে নামি দামি কোথাও করতে হবে। ওই শহরের কোনো বড় ক্যাফেতে আমাকে খাওয়াতে পারবেন? সাজিদ ওপাশে বোধহয় একটু হাসলো। এ আর কোনো ব্যাপার? সাজিদের কাছে এগুলো নস্যি। আপনি চাইলে আপনাকে সুইজারল্যান্ড থেকে কফি খাইয়ে আনা যাবে। সাজিদের সেই ক্ষমতা আছে। প্রতিভা শব্দ করে আসলো, সুইজারল্যান্ডটা অনেক দূরে। অত দূরে গিয়ে কফি খাওয়ার ধৈর্য আমার নেই। আপাতত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ক্যাফে বাজারে নিয়ে গেলেই হবে। সেখানে আমার পছন্দের এক ধরনের কেক পাওয়া যায়। ঠিক আছে, আপনি তৈরি হন, আমি রেডি হয়ে আছি। ফোন কাটার আগে সাজিদ গলাটা একটু নামিয়ে বলল, আচ্ছা প্রতিভা, আপনার ঠিক কেমন ছেলে পছন্দ? কেন বলুন তো? আমি বললে কি আপনি নিজেকে বদলে ফেলে আমার পছন্দের সাজে ঢুকবেন? প্লাস্টিক সার্জারি করবেন নাকি? বলেই দেখুন না, চেষ্টা করতে দোষ নেই। পাত্র হিসেবে কেমন ছেলে আপনার পছন্দ? প্রতিভা জানলার দিকে নির্বিকার ভঙ্গিতে থাকলো। সবার তো চোখ মুখ হাত পা থাকে, এগুলো তো কমন, তবে আমার পছন্দ একটু ভিন্ন। বিয়ে যেহেতু একবারই করব, তাই এমন কাউকে খুঁজছি যার অর্থকড়ি বেশি, যার গলার হারের চেয়ে ব্যাংকের ভোল্টেজ চাবিটাও বেশি ওজনদার, সুটকেসে ব্যাংকের যার কারি কারি টাকা। তেমন কারো গলার ঝোলার শখ আমার অনেক দিনের। কি পারবেন তো? প্রতিভা উত্তরের পর
উপাস থেকে সাজে শান্ত করল, শুধু এতটুকু? মানে সুইস ব্যাংকের ভোল্ট থাকলে চলবে? আপনি তো অনেক বড় একটা সুযোগ হারালেন প্রতিভা। আমি ভেবেছিলাম আপনি তো অনেক লম্বা কোনো লিস্ট দেবেন, যেমন ছেলেকে হতে হবে রবীন্দ্রনাথের গল্পের অমিত রায়ের মতো বাকপটু, কিংবা হতে হবে হিমুর মতো রহস্যময়, কিংবা আপনি আটকে গেলেন সেফ সুইস ব্যাংকের টাকার উপর। ধুর প্রতিভা, আপনার কাছ থেকে আরও উঁচু মানের কিছু আশা করছিলাম। বেশি উঁচুতে উঠলে মাথা ঘোরাবে, আর মাথা ঘোরা শুরু হলে সেটা বন্ধের জন্য ডাক্তারের পিছনে অঢেল টাকা ঢালতে হবে। আপনি কি জানেন আজকাল নামি দামি ডাক্তার কি ফি মেটানোর জন্য ওই সুইস ব্যাংকের ভোলটাই আসল বেশি দরকার? রোমান্টিকতা দিয়ে তো আর প্রেসক্রিপশনে বিল মেটানো যায় না। তাই উচ্চ মার্গীয় পছন্দ বিসর্জন দিয়ে আমি আপাতত ভল্টের চাবির দিকে নজর দিয়েছি। সাজিদ ওপাশ থেকে একটা শুষ্ক হাসি বলল, আপনার যুক্তি খণ্ডনের ক্ষমতা নেই। আচ্ছা, আপনার কথা সই কপি খেতে খেতে না হয় সুইস ব্যাংকের গল্প হবে, আমি আসছি। প্রতিভা ফোন রেখে তৈরি হয়ে নিল। ও আজ আর বোরখা পরল না। অফ-হোয়াইট রঙের থ্রি পিসের উপর শুধু হিজাবটা মাথায় পেঁচিয়ে নিল। সর্বশেষ ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে দুই ঠোঁট এক করে একটু ডলে নিল। সাথে মনের মধ্যে চলছে এক জল্পনা কল্পনা, নাজিরের সাথে নিশ্চয় দেখা হবে। প্রতিভাকে এই অবলায় সেজেগুজে বেরোতে থেকে রেহনুমার কপাল কুঁচকে 3 তলা ভাঁজ পড়ল। তিনি হাতের সুই নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন প্রতিভার দিকে। প্রতিভা অবশ্য বিন্দুমাত্র বিচলিত হলো না। সে ঠোঁটের এক চিলতে অমেঘ হাসি ঝুলিয়ে বলল, আন্টি একটু বেরোচ্ছি, তাড়াতাড়ি ফিরবো। বেরোচ্ছি মানে যাচ্ছ কোথায়? এই শহরে তোমার সাত গোষ্ঠীর কেউ নেই, এই অবেলায় তাদের বাড়িতে দাওয়াত খেতে যাবে। প্রতিভা বিনীত ভঙ্গিতে বলল, আসলে হয়েছে কি, আমার আর্ট স্কুলে ছোট্ট একটা প্রোগ্রাম আছে, ওখান থেকে বারবার ফোন আসছে। আমি তো যেতে চাইনি, কিন্তু ওনারা এমনভাবে ধরলো যে সে মনটা গলে গেল। আমার মনটা তো জানেন একদম ননির মতো নরম, অল্প তাপেই গলে জল হয়ে যায়। এই যে জল হয়ে গেল বলে এই অবলায় আমাকে বেরোতে হলো। রেহনুও চোখ মুখে বিরক্তি ভাবটা প্রকট করে কড়া গলায় বলেন, আর্ট স্কুলে মাস্টারগিরি করো, অথচ তোমার হাবভাব দেখলে মনে হয় কোনো নামী কলেজের প্রফেসর। আজ এক্সট্রা ক্লাস, কাল অনুষ্ঠান। একটা ছবি এঁকা শেখানোর স্কুলে এত কিসের ব্যস্ততা আমার মাথায় ধরে না। প্রতিভা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রেহেনুমা খুব একটা ভুল বলেনি। ইদানিং কাজের চাপে তাকে দিনে দুবার বাইরে যেতে হয়। অজুহাতের ঝুড়ি প্রায় শেষ হয়েছে। প্রতিভা বুঝতে পারছে মিথ্যের দেওয়াল আর বেশি দিন টিকবে না, খুব শীঘ্রই ধপাস করে ভেঙে পড়বে। প্রতিভা কাছুমাছু মুখ করে বলে, জানেন তো আন্টি, শহরের স্কুল হোক সেটা ছবি আঁকানো, খুব নামডাক তো আছে। আর গ্রামগঞ্জের স্কুলের মতো তো নয় ঢিলেঢালা। এখানে নিয়মকানুন অনুষ্ঠানের পাহাড় একটু বেশি। রেহনুমা মুখ বাঁকিয়ে বলে, আচ্ছা যাও, তবে একটা কথা কান খুলে শুনে রেখো, বিয়ের পর এসব হিল্লি দিল্লি গোড়া চলবে না। বাড়ির বউ বাড়িতে থাকবে, সংসার সামলাবে। আমার ঝি বউদের বাইরে খাটিয়ে পয়সা কামানোর লোক নই। চাকরি বাকরি করলে এই সংসারে অলক্ষ্মী ঢোকে, অশান্তি হয়। আমার ছেলে যায় তাতে তোমার মতো 10টা মেয়েকে বসিয়ে খাওয়াতে পারবে, মনে থাকবে। প্রতিবার সময় চলে যাচ্ছে বলে আর উত্তর করল না, চুপচাপ বাথরুমের টি হয়ে মাথা নেড়ে আস্তে করে চলে গেল। বাতাসে টিভি দেখতে দেখতে হঠাৎ পাড়ার তানবিনের মায়ের কথা তুলল। তানবিনের মা বাংলা সিনেমার দজ্জাল শাশুড়ি রিনা খান টাইপের। তানবিনরা দু ভাই আবার হচ্ছে অতিভদ্র, বাপের মতো সাদাসিধে ভেজা বেড়াল। রবিউল বড় ভাই তানবিন। তানবিনের নতুন নতুন বিয়ে হয়েছে, বউ বাপের বাড়ি যাবে, সেখানেও মায়ের অনুমতি লাগে। তার অনুমতি ছাড়া বাড়ি যেন একটা গাছের পাতাও নড়াতে সাহস পায় না। বাতাসে মুখরোচক আলোচনার বিষয় বানিয়ে হঠাৎ বলে উঠল, ভাবি শুনছেন কি কাণ্ড, তানভীর তার বউরে ডাক্তার দেখানোর নাম কইরা টিএসসিতে ঘুরবার লয়ে গেছে। এদিকে ওই বজ্জাত বেটি কেমনে যেন খবর পায়া গেছে, এখন বাড়িতে তুলকালাম। বেটি নিজে জামাইরে আঞ্চলে বাঁধতে আঙ্গুলে নাচায়, হেডার কোনো দোষ নাই। আর পোলা তার বউরে লইয়া একটু ঘুরবে, হেডাতে যত সমস্যা। আরে বাপু, তোরা যদি পোলার বউরে দুশ্মন মনে করিস, তবে পোলার বিয়ে দিলি কেন? রেহনু বেগম নিপুণ হাতে ফোড়ন তুলতে তুলতে বলল, তানবিনের বাবা নীরার সাথে তার ছোট ছেলের বিয়ের কথা তুলছিল। আমি শুনেই তোর ভাইজানকে বলেছি, খবরদার অমন ঘরে মেয়ে দেবো না।
ছেলে ভদ্র হলে মা হলো জল্লাদ, ওখানে মেয়ে দেওয়া আর আগুনে ফেলে দেওয়া একই কথা। বাতাসে মনে মনে হাসলো। সে ভাবল, নিজের মায়ের বেলা হগল ভালা চান, আর নিজের পোলার বউতে তো আপনি ওই তানবীরের মান লইয়া বান্দা রাখতে চান। তখন তানবীরের মারও ছোট বোন হয়ে যান। তয় নাজি বাপ্পা তো আর আমরা কাঠে ঢেকি না, তাই লাভ হইব না। মুখে অবশ্য বাতাসে এসব কিছুই বলল না। নাটকভঙ্গ বলতে বলল, যেসব সাউয়ার পোলার লাগে বউয়ের মহব্বত সহ্য করতে পারে না, সেসব পোলার উচিত এমন মিছা কথা কইয়া বউরি লইয়া ঘোরান। বাতাসে কথা হঠাৎ রেহনুমার মনে কুড়কল। আচ্ছা, নাজিব একটু আগে বাইর হলো, তারপর প্রতিভার কাছে ফোন এলো। প্রতিভা চট করে ঘরে গিয়ে একটা ফিটফাট বের হলো। তার মানে কি এরা দুজনে মিলে মিথ্যে বলে ঘুরতে বেরোলো? রেহনুমা পরক্ষণে মাথা ছেড়ে বললেন, চিন্তার ডালপালা মেলতে দিলেন না। নাজিব তো ওর বন্ধুর সাথে আড্ডা দিতে গেছেন। সন্ধে আসছে একটু অন্যরকম। ক্যাফের বাজারের ঝলমলে আলোয় মানুষগুলো উজ্জ্বল দেখাচ্ছে। চারিদিকে নিচু স্বরে কথাবার্তা, চামচ অথবা চীনামাটির প্লেটে টুংটাং শব্দ, সাথে হালকা ভলিউমের মিউজিক বাজছে। গ্রান্ড পুলের বিশাল কাচের জানলার ওপাশে নীল পানির সুইমিং পুল। কৃত্রিম আলোয় পানির হীরাটা কুচকুচের মতো ঝিলমিল করছে। প্রতিভা একবার সুইমিং পুলের দিকে তাকালো, তারপর খুব সাবধানে পুরো রেস্টুরেন্টে চোখ বোলালো। তার তীক্ষ্ণ গোয়েন্দা চোখ তন্ন তন্ন করে খুঁজছে নীল টি শার্ট আর ছাই রঙের কার্গো প্যান্ট পরা এক মানবকে। নাজিব কি তবে আসেনি, নাকি এসব ভিড়ের আড়ালেও ডুবে গেছে? প্রতিবার মুখটা পানসে হয়ে আসে। ধুর, এক ঢিলে দুই পাখি মারা আর হলো না। টেবিলের উপর সাজানো বিশাল এক রেড ভলভেট কেক, ঘন লাল উপরে সাদা ক্রিমের আস্তরণ। সাজিদ কৌতূহল চোখে প্রতিভাকে দেখছে। সে হঠাৎ জিজ্ঞাসা করলো, কাউকে কি খুঁজছেন? প্রতিভা এক মুহূর্তের জন্য থমকালো, পরক্ষণে মুখে একটা সপ্রতিভ হাসি ফুটে বলল, কই না তো, কাকে বা খুঁজবো? দেখছি চারপাশটা কি অসম্ভব সুন্দর, আর চারপাশের মানুষগুলোকে দেখছি কত নামি দামি মানুষের আনাগোনা এখানে, তাই না? জায়গাটা সুন্দর, সন্দেহ নেই। তবে বিশ্বাস করুন প্রতিভা, আপনার উপস্থিতির কাছে এই বিশাল হোটেলের জৌলুস খুব একটা স্লান মনে হচ্ছে। আপনি এই দৃশ্যপটের সবচেয়ে সুন্দর অংশ। প্রতিভা বিনিময়ে মুখের ছন্দ হাসিটা প্রসারিত করলো। সাজেদ নিখুঁত ভঙ্গিতে কেকটা কাটলো, এক টুকরো প্লেটে তুলে বলল, নিন। আপনি তো বলেছিলেন এটা আপনার ফেভারিট কেক। প্রতিভা কিছুটা বিজ্ঞের মতো বলল, সাজিদ সাহেব, এত বড় কেক নেওয়ার কোনো মানে হয় না। চাইলে দুটো স্লাইড নিতে পারবেন। খাবারের অপচয় আমার একদম সহ্য হয় না। জগতের অর্ধেক মানুষ যখন দুবেলা ঠিকমতো পুষ্টি পায় না, তখন বিলাসিতার নামে খাবার নষ্ট করা এক ধরনের নৈতিক অপরাধ। সাজিদ বিহুমিত গলা বলল, আপনার চিন্তা ভাবনা সাধারণ মেয়ের চেয়ে অনেক উঁচুতে। ঠিক এই কারণে বোধহয় আপনার প্রতি আমার আকর্ষণটা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। থেমে হেসে আরও যোগ করলো, ঠিক বলেছেন। তবে মাঝে মাঝে অপরাধবোধকে ছুটি দিয়ে নিছক আনন্দের জন্য বিলাসিতা করাও তো জীবনের অংশ। আর আপনার পছন্দের জিনিসের ক্ষেত্রে আমার কাছে পরিমিতব্যয়ের চেয়ে পূর্ণতা দেওয়া বেশি জরুরি। যাই হোক, আমি নিজেও কোনো কিছু অপচয় করা পছন্দ করি না। বড়লোকের না দেখে কেক ফেলে না দিয়ে প্যাক করে নিয়ে যাবো। ওই যে রাস্তার পাশে না খেয়ে পেটের চামড়া পিঠের সাথে লাগিয়ে শুয়েছে সেসব বাচ্চাদের, তাদেরকে দেবো না হয়। প্রতিভার মুখে কৃত্রিম হাসি উঠল। গুড আইডিয়া। প্রতিভা এক টুকরো কেক মুখে নিল। ক্রিমের মিষ্টি স্বাদটা মুখে মিলিয়ে যেতে সে টিস্যু দিয়ে খুব যত্নে আঙুল মুছতে লাগলো। সাজিদের মধ্যে কি কিঞ্চিত অস্থিরতা বিরাজ করছে। কথার মাঝে মাঝে ভালো লাগা প্রকাশ করছে অবিরত। তবে একবার সরাসরি প্রপোজটা কীভাবে শুরু করবে, এই নিয়ে বেশ নার্ভাস। তন্মধ্যে ওয়েটার 2 মগ ধোয়া কফি, এক্সপ্রেসো কফি দিয়ে গেল। কফির কড়া ঘ্রাণ নাকে আসলো। আস্তে সাজিদের স্নায়ুগুলো সচেতন হয়ে গেল। টেবিলের একপাশে রাখা ছিল টকটকে লাল গোলাপের একটি বিশাল তোড়া। সাজিদ দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে মনে মনে হাসলো, সঞ্চয় করে নিল। তারপর তোড়াটা অন্তত যত্ন করে প্রতিভার দিকে এগিয়ে গেল। হালকা হেসে বলল, সব সুন্দর জিনিস সবার হাতে মানায় না প্রতিভা। কিছু সৌন্দর্য কেবল আপনার জন্য বরাদ্দ থাকা উচিত। এটা আপনার জন্য। প্রতিভা তোড়াটা হাতে নিল। থ্যাংক ইউ সাজিদ সাহেব, ফুল আমার খুব প্রিয়। সাজিদ স্বস্তির হাসি হাসলো। তারপর ব্লেজারের পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। সেটা টেবিলের উপর প্রতিভার দিকে ঠেলে দিয়ে খুব সহজ সাবলীল করে বলল, প্রতিভা,
আমি খুব জটিল মানুষ নই, অনেক পেঁচানো কথা বলতে জানি না, কীভাবে প্রপোজ করতে হয় আমি ঠিক জানি না। সরাসরি বলছি, আপনাকে আমার ভালো লাগে প্রতিভা। ভালো লাগে, মনের ভালোবাসার মতো ভালো লাগা। আমি আপনাকে ভালোবাসি প্রতিভা। প্রতিভার মুখে রেখা আদলে খুব স্বাভাবিক। সাজিদ প্রশ্রয় পেল তাতে। বক্স খুলতে হীরের আংটি ঝলমল করে উঠল। এই আংটিটা আপনার জন্য। আপনি কি আমার জীবনে বাকি রাস্তাগুলো আমার সাথে হাঁটবেন? আমি চাই আপনি আমার ঘর আলো করে তুলুন। প্রতিভা 2 আঙ্গুলে কেকের টুকরো তুলে নিতে নিতে বলল, বুঝলেন সাজিদ সাহেব, জীবন আমার যে হারে শত্রু বাড়ছে তার দায় কিন্তু আমার নয়, দোষটা এই প্রপোজালগুলোর। এসব রিজেক্ট করতে করতে আমার শত্রুর তালিকা এখন ভোটার লিস্টের চেয়েও বড় হয়ে গেছে। প্রতিবার কথা শুনে সাজিদ একটু মুচকি এসে বলল, তার তালিকা দীর্ঘ না বাড়িয়ে বরং আমার প্রপোজালটা এবার অ্যাকসেপ্ট করে নিন। শত্রুর সংখ্যা তো অনেক হলো, এবার একটা খাঁটি মিত্র বানিয়ে দেখুন না প্রতিভা। প্রতিভা ঠোঁট উল্টে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। লোকে বলে প্রেমে পড়লে নাকি মানুষ জেগে জেগে স্বপ্ন দেখে, তরকারি ঝোলে মাছের বদলে প্রেমিকের মুখ দেখে, এমনকি ডালের বাটিতে নাকি ওই একই মুখ বসে হবে। আমি অপু জেনে শুনে এই বিপদে পড়তে চাই না। সাজিদ জিজ্ঞাসা কণ্ঠে শুধল, কেন? সেটা তো রোমান্টিক হওয়ার কথা। প্রতিভা হাই তুলে উত্তর দিল, রোমান্টিক? ওসব আপনাদের জন্য। আমি হচ্ছে জাত পেটুক মানুষ। এখানে ডালের বাতিতে আমি আপনার মুখ ভেসে উঠে আমি তো মহাবিপদে পড়ে যাব। মায়া করে আপনাকে আমি খেতেও পারবে না, আর ওদিকে পেটের খিদে সইতেও পারবে না। নিজের পেটের সাথে তো আর বেইমানি করা যাবে না, তাই না? তার চেয়ে বরং প্রেম ছাড়াই ডাল ভাত খাই, শান্তিতে খাই। হা হা। কেকের টুকরো মুখে পড়ল প্রতিভা। এদিকে সাজিদ কৌতুক শোনার মতো হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আপনি হাসাতে পারেন। আচ্ছা, জোর করবেন না প্রতিভা, তবে আমার কনফিডেন্সে আপনি আমার প্রেমে পড়বেন। প্রতিভা চোখ বড় বড় হলো, বাহ, এত ওভার কনফিডেন্স! লক্ষ্য অর্জন, আত্মবিশ্বাস আসল চাবিকাঠি। আমি বিশ্বাস করি আজ না হলেও কোনো এক সময় আমার এই নিখাদ ভালোবাসা আপনার মনের দরজা কড়া নাড়বে। সাজিদ দীর্ঘশ্বাস বলে আংটির বক্সটা বাড়িয়ে দিল। আপাতত এটা রাখুন। প্রতিভা নিজে হাতে উল্টো পিঠ সাজিদের সামনে মেলে ধরল। অনামিকা জ্বলজ্বল করতে থাকা আঙ্গুলটা দেখে বলল, আঙ্গুল অলরেডি বুক, আপনি বরং এটা আপনার কাছে রাখুন। সাজিদের মুখ ছোট হয়ে গেল। আপনি কি এনগেজ? প্রতিভা হেসে বলল, নাকে নাক ফুল, হাতে চুড়ি দেখে বাঙালি বিচার করে নেয় মেয়ে বিবাহিতা, তেমনি হাতে রিং দেখে মেয়েটা এনগেজ। প্রপোজ পেয়ে শত্রুর লিস্ট আর বাড়াতে না দিয়ে আমি এমন রিং আঙুলে আজীবন রাখবো যাতে। কথার মাঝে সাথীদের ঠোঁট প্রসারিত হয়েছিল। আইডিয়া দারুণ। আচ্ছা প্রতিভা, কফি ঠান্ডা হয়েছে, কফি খান, আর এই অধমের প্রতি পারলে সহায় হবেন। কফি মগ দিয়ে এগিয়ে দিল সাজিদ। নিতে নিতে হঠাৎ বলল, আচ্ছা প্রতিভা, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? প্রতিভা ভ্রু তুললে প্রশ্ন করলো, এটা কি প্রথম ধাপ? সাজিদ অবুঝের মতো তাকিয়ে শুধু, আপনার সাথে কথা বলতে বুঝতে পেরেছি আপনি বইপ্রেমী। অবশ্য শিল্পী মানুষরা সাধারণত বইপ্রেমী হয়। আমি জানি হুমায়ুন আহমেদের একটা কথা আছে, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না, একটা সময় এসে তারা কোনো না কোনোভাবে প্রেমে পড়বে। তাই বললাম, প্রেমে ফেলানোর এটা প্রথম ধাপ নাকি? সাজিদ হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, আপনার লজিক দারুণ প্রতিভা, একদম ফেলনা নেই। তবে সত্যি বলতে এমনটা হলে কিন্তু মন্দ হয় না। প্রতিভা ঠোঁট উল্টে খুব গুরুত্ব ভঙ্গিতে বলল, এই জন্য তো ভয় লাগছে। থেমে প্রসঙ্গ বদলে বলল প্রতিভা, কিছু মনে না করলে আপনার ফোনের হটস্পট চালু করুন, আমার না একটা মেসেজ দেওয়ার আছে, খুব আর্জেন্ট। শিওর? বলে সাজিদ নিজের আইফোনে হটস্পট অন করলো। এদিকে প্রতিভা দক্ষ হাতে কিছু একটা করতে লাগলো। তার ফাঁকে বললো, বাই দ্য ওয়ে, সুইস ব্যাংকের গল্প তো আর করলেন না সাজিদ সাহেব? সাজিদ ফোনের স্ক্রিনে কয়েকবার আঙ্গুল টোকা দিয়ে প্রতিভার দিকে তাকালো। ওই দেখুন আমার পার্সোনাল ড্যাশবোর্ড, ফিগারটা গুনে দেখুন তো কটা শূন্য আছে। প্রতিভা ঝুঁকে এলো। অন্যদিকে প্রতিভার ব্যাগের ভেতরে থাকা ছোট্ট যন্ত্র তখন ব্লু স্ন্যাপিং যুক্তিতে সাজিদের ফোনের ভেতরে সব ডাটা পকেটে নিজের পেটে ঢোকাচ্ছে। সাজিদ তখন ব্যাংকিং পোর্টাল খুলল। তখন প্রতিভার ডিভাইসে স্বয়ংক্রিয় সেই সেশন কি এবং এনক্রিপশন কোড কপি করা হচ্ছে।
প্রতিভা বিস্ময় মাখা বলল, বাবা এত টাকা! আপনি তো দেখে আস্ত একটা কুবের ধন নিয়ে বসেছেন। এগুলো কি সব ছবি এঁকে ফেছেন? সাজিদ রহস্যময় হাঁকলো, বলল, হুম, আমার আঁকা তৈলচিত্র বিদেশে যায়। আপনি কি আবার নামকরা শিল্পী? তা কীভাবে ছবি আঁকলেন? এত টাকা আয় করা যায়? আমাকে একটু শিখিয়ে দিবেন? আপনিও পারবেন প্রতিভা। রঙের উপর দখল থাকতে হয়। আমার চা তো লাল রঙেতে। প্রতিভা রহস্যময় হাসলো। এদিকে সাজিদ হঠাৎ অনুভব করলো ওর ফোনটা গরম হচ্ছে। ও আচানক বলে উঠলো, আশ্চর্য, ফোনটা এমন গরম হচ্ছে কেন? সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা গরম। প্রতিভা বলে ঠোঁট চওড়া করলো। ঠিক সেই মুহূর্তে প্রতিভার মুখের হাসি আচমক গায়ে ধরল। ৩-৪ জন ছেলের মাঝে পরিচিত একজনকে দেখে। এই তো তারা কেবল ঢুকলো। একদম অপোজিট পাশে ফাঁকা টেবিলে বেছে নিল। প্রতিভা ভাসা ভাসা চোখ দুটো ওপাশে সেই নীল টি শার্ট পরিত মানুষটায় আটকে এলো। নাজিবের দৃষ্টি তার দিকে। অবশ্য নাজিবের মুখের আদল দেখে ঠাউর করা যাচ্ছে না সে প্রতিভাকে দেখে অবাক হয়েছে কিনা। নাজিব খুব স্বাভাবিকভাবে চেয়ারে বসলো। নাজিবের বন্ধু একজন কলেজের লেকচারার, একজন কর্পোরেটে জব করে, একজন তরুণ উদ্যোক্তা আছেন, অপরজন ডাক্তার। কলেজ লাইফের ফ্রেন্ড এরা। মূলত এরা একটু কাছের বন্ধু। তাই ওর প্রমোশন আর ঢাকার বদলির খবর শুনে ট্রিট দাবি করেছিল। যদিও অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না বলে একসাথে আড্ডা দেওয়ার জন্য পরিকল্পনা। তরুণ উদ্যোক্তা রায়ান বলল, এই সাইফের জন্য দেরি হয়ে গেল। সারা নিশ্চয় বউ নিয়ে শুয়েছিল। এত ফোন দিয়েছিলাম ধরছিল না। সাহেব চোখকে বলে, যা শালা, বউ নেই, বাপের বাড়ি গেছে, তাই একটু শান্তিতেছি। আমি ভাই চিরকুমার, সবার সদস্য হওয়ার যোগ্য ছিলাম, ভুল করে সংসারী হয়েছি। আরেক বন্ধু তৌফিক ফিক করে হাসলো। নাজিবের দিকে তাকিয়ে বলল, আমাদের বন্ধু নাজিব শান্তি এখন পেন্ডিং অবস্থাতে। কিরে নাজিব, এনগেজমেন্ট তো সেরেছিস, বিয়েটা কবে? জলদি করে ফেল, একা একা ভালো থাকা সমাজ বিরোধী কাজ। নাজিব ফোনের স্ক্রিনে আঙুল বোলাচ্ছিল। সে আর চোখে একবার পাশের টেবিলে প্রতিভাকে দেখছিল। দেখে নিল। প্রতিভা কোনা চোখে তাকাচ্ছিল। দুজনের চোখেই ফের চোখাচোখি হলো। নাজিবের কোনা চোখে প্রতিভার দিকে তাকিয়ে উত্তর করল, আমি অলরেডি তাদের ভাষ্যমতে অশান্তির খসড়া লিখে ফেলেছি। রায়ান হাসতে হাসতে বলল, খসড়া লিখলে হবে না দোস্ত, ফাইনাল কপি জমা দিতে হবে। তাড়াতাড়ি জমা দিয়ে আমাদের দলের নাম লিখতে হলে। তৌশিক বলল, এনগেজমেন্ট সারলি জানালি না অবধি, ভাবির সাথে মিট করাবি কবে? আরেকজন বলল, আরে দোস্ত, হবু ভাবির ছবি টবি কিছু আছে? নাজিব দুজনের কথা এক উত্তর দিল, একেবারে বিয়েতে দেখবি। রায়ান মেনু কার্ড নজর বলতে বলল, নাজিব যে লেভেলের ঠান্ডা মাথার মানুষ, ওর বউ নিশ্চয় এর উল্টো হবে। প্রকৃতির নিয়ম তো তাই, পজিটিভ আর নেগেটিভ মিলে তবেই তো আলো জ্বলে। নাজিব হলো পজিটিভ আর ওর বউ দেখে ডেঞ্জারাস নেগেটিভ। দেখবি বেচারাকে সারাক্ষণ তটস্থ করে রাখবে। এদের হেরে গলার কথা প্রতিভার কানে যাচ্ছে স্বল্প স্বল্প, হয়তো কানটা সজাগ রেখে বলে। নাজিব একটু হাসলো। সে হাসির মানে কেবল সেই জানে। প্রতিভা আর চোখে নাজিবের সে হাসিটা দেখলো। দেখে ওর রাগ হলো। আর নাজিবের বন্ধুর কথায় প্রতিবাদ কেন করলো না? তার মানে নাজিব মৌন থাকা সম্মতি প্রতিভা ডেঞ্জারাস নেগেটিভ। প্রতিভা মেজাজ চটল। সাজিদ বিদায় দিল। সে মানুষটা নেহাত মন্দ নয়। ভদ্রতার খাতিরে উবার ডেকে ভাড়া মিটিয়ে দিল। প্রতিভা হাসি মুখে গাড়িতে উঠে ঠিকই, কিন্তু সাজিদের গাড়ির দৃষ্টি সীমানার বাইরে যেতে সে ড্রাইভারকে বলল, ভাই, এটা বিশেষ দরকার পড়েছে, আপনি বরং অন্য প্যাসেঞ্জার দেখুন, আমি এখানেই নামছি। গাড়ি থেকে নেমেই প্রতিভা দাঁড়ালো কারওয়ান বাজারের মোড়ে। সোনারগাঁও হোটেলের সামনে। রাস্তাটা ঝকঝক করছে। দামি সব গাড়ি হেডলাইটের আলোয় চারপাশে ঝিকমিক করছে। প্রতিভা ফুটপাত ধরে একটু সামনে এগিয়ে কানের গোঁজা এয়ারপোর্টটা স্পষ্ট করলো। খুব নিঃশেষ বলল, কোথায় আপনি? সামনে আছি। প্রতিভা এদিক ওদিক ঘাড় ঘুরে দেখলো যে না, কোনো আবেগ নেই। ভুরু কুঁচকে বলল, কই, দেখছি না তো। আপনার সামনে আছে প্রতিভা, একটু ভালো করে লক্ষ্য করুন। প্রতিভা খানিকটা বিরক্ত হলো। সামনে গুটি কয়েক দামি গাড়ির শস্য শব্দ শোনা যাচ্ছে। আর একটু দূরে ফুটপাতের থালা হাতে বসে আছে এক ভিখারি। সে ছাড়া জনমানব নয়। প্রতিভা ফিসফিসে বলল, আমার সামনে এখন গাড়ি ঘোড়া আর একজন ভিখারি ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী নেই। আপনি কি অদৃশ্য হয়ে গেলেন? ওপাশ থেকে মৃদু হাসির শব্দ শোনা গেল। তারপর খুব নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার সামনাসামনি ওই ভিখারিটাই আমি। প্রতিভা চমকে উঠে অস্ফুট এসে বলল,
নয় প্রতিভা, হ্যাঁ আমি আরিফ। প্রতিভা নিজের হাসি সামলাতে পারল না, দ্রুত পায়ে জীর্ণ পোশাক পরা লোকটির দিকে এগিয়ে এলো। গায়ে তালি দেওয়া নোংরা পাঞ্জাবি, বড় বড় উস্কো চুল আর দাড়ি, জবরদস্ত মেকআপ। সে কাছে গিয়ে ফিসফিস বলল, আরিফ সাহেব, আপনাকে এই লুকে যা লাগছে মারাত্মক। আরিফ গাল চুলকাতে দেখলে করুণ গল্পের শেষমেশ চিৎকারে বললেন, প্রতিভা, একে তো পেটের দায়ে এই দশা, মানে চাকরির জন্য, তার উপর আপনার রসিকতা। প্রতিভা মুচকি এসে বলল, রসিকতা নয় ভাই, এটা সত্য কথা। এই বাটি হাতে কত টাকা কামালেন শুনি? দেখছেন স্যার কি পার্সিয়ালিটি করলেন। আপনি মেয়ে বলে আপনাকে এসির মধ্যে রাখছেন, হাইফাই রেস্টুরেন্টে খাওয়ানোর ব্যবস্থা করছেন, সেখানে আমাকে পথের ভিখারি পর্যন্ত বানিয়েছিলেন। আহা, এ কি বৈষম্য দেখার ছিল। রসিকতার ছেলে বলল, সাথে যোগ করলো, অপারেশন খাতিরে এখানে ডিউটি পড়ছে, 2 ঘন্টা ধরে বসে আছি, মানুষ 10 টাকা 5 টাকা করে দিচ্ছে, এই হচ্ছে মোটে 50 টাকার মতো। প্রতিভা বিজ্ঞের মতো মাথা হলো, 2 ঘন্টায় 50 টাকা হলে 12 ঘন্টা 600, দৈনিক 12 ঘন্টায় এই ডিউটি করলে মাসে 18,000 টাকা পাবে। বিনা পুঁজিতে এই ব্যবসা বন্ধ নয়। আমি তো ভাবছি চাকরি বাকরি ছেড়ে এই নতুন প্রজেক্টে নাম লেখাবো নাকি। ঢাকা শহরে এই সত্যি এমন এক সিন্ডিকেট আছে, সুস্থ মানুষ ছদ্মবেশ ধরে ভিক্ষাবৃত্তি করে আমাদের চেয়েও বেশি আয় করে। তবে থাক, ওসব কথা পরে হবে, কাজের খবর বলুন। প্রতিভা কথা বলল না, ব্যাগ থেকে একটা সযত্নে মোড়ানো প্যাকেট বের করলো, তাতে রয়েছে টিস্যু পেপার আর সেই গোপন ডিভাইস। নিচু গল্প বলে, দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে জবাবদিহি করতে হবে। এই প্যাকেটটা কাল জরুরি ভিত্তিতে ল্যাবে পাঠানো হবে, আর এই ডিভাইস দুটো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কাজের জন্য অল দ্য বেস্ট। আর এই প্যাকেটটা হাতে নিয়ে বললো, ঠিক আছে, আমি সামলে নেব, সাবধানে যাবেন। প্রতিভা বিনিময়ে হালকা হাসলো, আসি। আরিফ হঠাৎ বলে উঠল, প্রতিভা, আপনার হাসিটা কিন্তু সত্যি সুন্দর, আপনি মানুষটাও অনেক সুন্দর। প্রতিভা লম্বা শ্বাস ফেলল, তার জীবনে এমন প্রশংসা ডাল ভাতের মতো নিয়মিত ব্যাপার। কলিগের দৃষ্টি আর হঠাৎ প্রশংসা প্রতিভাকে বিরক্ত হলো, মনে মনে বলল, পুরনো ফকিররা ভাত পায় না, আবার নতুন ফকিরের আমদানি, ইয়া মাবুদ, অসহ্য। প্রতিভা সিএনজির জন্য দাঁড়িয়েছে, ঠিক তখনই একটা কুচকুচে কালো রঙের কার তার সামনে দাঁড়ালো। জানলা কাঁচ নামাতে দেখলো নাজিবের মুখ, মুখ ভর্তি অদ্ভুত এক নির্লিপ্ত। প্রতিভার নিচে ঠোঁট কামড়ে ধরে স্থির হইল। নাজিব গাড়ির দরজা খুলে শুধু বলল, ফিরবেন নিশ্চয়। প্রতিভা বাক্য ব্যয় করল না, সুবোধ বালিকার মতো উঠে বসলো। বন্ধুদের সাথে দীর্ঘ আড্ডা দেওয়ার কথা ছিল নাজিবের, কিন্তু প্রতিভার ক্যাফে থেকে বেরোনোর পর সে বিল মিটিয়ে চলে এসেছে, অবশ্য অজুহাত দেখি। প্রতিভা সিটে আরাম করে বসে বলল, টের পেলেন আমি কিভাবে আমি এখানে আছি? নাজিব ড্রাইভ করতে করতে নির্লিপ্ত গলে বলল, মন বলছিল আপনি আশেপাশে আছেন, ভাবলাম দেখি। মন তো মাঝে মাঝে ঠিকঠাক সিগন্যাল দেয় না। নাজিবের হেয়ালিপূর্ণ কথা শুনে প্রতিবার ভুরু কুঁচকে গেল। আবার নাজিবে কোনো কথা বলছে না দেখে সে বেশ অবাক হলো। খানিক নীরব থেকে প্রতিবার নিজেই শুরু করলো, বাড়িতে একদম ভালো লাগছিল না। হঠাৎ আর্ট স্কুলের ডিরেক্টর সাজিদা হোসেন ফোন দিল, কফি ডেটের অফার করলেন। আমার মনটা আবার খুব নরম, না করতে পারলাম না। ভাবলাম একটু ডেটে ডেটে গেলে মনটা ফুরফুরে হয়ে যাবে। নাজিবের কোনো ভাবান্ত নেই, প্রতিবার বনে গেল। এবার নাটকীয় ঢংটা বাড়ি বলে, এই রে, বাড়িতে তো মিথ্যে বলে এসেছি, আপনি আবার হবু শ্বশুরবাড়িতে ফাঁস করে দিবেন না যে আমি স্কুলের প্রোগ্রামের নাম করে কফি ডেটে এসেছি। নাজিব নির্বিকার। প্রতিবার সন্দেহ হলো, লোকটা কি কানে তুলো গুজে বসে আছে, কোনো রিয়াকশন নেই কেন? প্রতিবার ঠোঁট টিপে হেসে ফাজলামি মিশে বলল, জানেন, ইদানিং আমার ভালো লাগে না, রোগ হয়েছে। আচ্ছা ডাক্তার সাহেব, এই রোগের কোনো ওষুধ আছে? থাকলে বলবেন, খেয়ে ভালো হয়ে যাব। তখন আর ডেটে ফেটে গিয়ে মন ভালো করতে হবে না। নাজিব এবার ঠোঁটের কোনো হাসি ফুটল, ফিচেল এসে ঘাটটা প্রতিভার দিকে ঈষৎ বাক্যে বলল, আমারও তো একই রোগ প্রতিভা, আমারও কোনো কিছু ভালো লাগে না। মাইনাসে মাইনাসে যেমন প্লাস হয়, তেমনি আপনার এই ভালো না লাগাগুলো কাটাকাটি হয়ে একদিন প্রচণ্ড ভালো লাগার জন্ম নেবে। এই রোগের একটাই ওষুধ, আপনার আর আমার এক হওয়া। প্রতিবার কান ঝাঁঝা হয়ে গেল, বিস্ময়ে চোখ বড় বড় হলো। এ বুঝি মেজর সাহেব নয়, তার রূপ ধরে কোনো জিন বসেছে। লোকটা তাকে টেক্কা দিয়ে কথা বলছে। নাজিব ঘাড় বাঁকিয়ে চেয়ে গুরুতর শুধল, ওষুধ পছন্দ হয়েছে? প্রতিবার চোখ সরু হয়ে বলল, মেজর সাহেব, আপনার হবু স্ত্রী মিথ্যে বলে অন্য একটা ছেলের সাথে কফি ডেটে এসেছেন, বিষয়টা আপনি ঠিক কেমন নজরে দেখছেন? হঠাৎ ক্যাচ ক্যাচ শব্দে নাজিব গাড়ি থামলো।
রাস্তার একপাশে। তারপর শরীরটা ঝুঁকে প্রতিভার খুব কাছে গেল, এতটা কাছে যে প্রতিভা ভড়কালো। প্রতিভার স্পন্দন এখন রীতিমতো তবলা বাজছে। এদিকে নাজিব সরছে না, বরং এগোচ্ছে। এই আকস্মিক প্রতিভা অপ্রস্তুত হয়ে গাড়ির সিটের সাথে প্রায় মিশে গেল। নাজিব নির্বেজ মুখটা প্রতিভার খুব কাছে এলো, এতটাই কাছে প্রতিভার হৃস্পন্দন বেড়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। নাজিব ঠোঁটের কোণে ঝুলে আসে মুচকি হাসি। নাজিব প্রতিভার চোখের মনি বরাবর তাকে বলল, এই যে আপনার এখন ঠিক যে নজরে দেখছি, সেই বিষয়টা আমি ঠিক একই নজরে দেখছি। আলাদা কোনো চোখ তো আমার নেই যে ওটা অন্যভাবে দেখব, তাই না প্রতিভা? প্রতিভার চোখের ঘন পল্লব কাঁপছে রীতিমতো, কণ্ঠনালী শুকিয়ে কাঠ, জিভ দিয়ে ঠোঁট ভিজে বলল, নিজের হবু বউয়ের এমন কীর্তি স্বচক্ষে দেখার পর কি আপনার মনে হয় জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করা আপনার জন্য ঠিক হবে? নাজিবের দৃষ্টি এবার আবার গভীর হলো। সে মৃদু হেসে বলল, মাই হাফ মিসেস, আপনার কি মনে হয় যে আপনার বুদ্ধিশুদ্ধি দিন দিন একটু বেশি লোপ হচ্ছে? কেউ চুরি করলে সেটা কি ঢাকঢোল পিটিয়ে দেখিয়ে করে না, রাইট? আশা করি আমার উত্তরটা আপনি পেয়েছেন। প্রতিভা বোকা বেনে গেল, বাক্যশূন্য হয়ে বোকা বোকা চাউনিতে নাজিবের মুখের দিকে চেয়ে রইল শুধু। নাজিবের নাক প্রতিভার নাক ছুঁই প্রায়। প্রতিভার শ্বাস ফেলা দেয়, হৃস্পন্দন বেড়ে লাগামহীন। নাজিব আবার শান্ত সে বলল, একটা সিম্পল এক্সাম্পল দেই প্রতিভা, আমি একজন সার্জন। আমাকে নারী পুরুষ সব পেশেন্টদের চেক আপ করতে হয়। অপারেশন থিয়েটার অনেক কিছু করতে হয়, সেখানে ওমেনও থাকে, সেটা আমার ডিউটি। সেখানে আমি মনে করি আপনার যেমন কিছু করার নেই তেমনই। কথাটা অসম্পূর্ণ রেখে থামল নাজিব। প্রতিভা স্তব্ধ হয়ে গেল। নাজিব ঘুরে শুনল, আরও উত্তর চাই প্রতিভা? প্রতিভার মস্তিষ্ক বলছে নাজিব সব জানে, আর সব জানে বলে কি সুন্দর অভিনয় করে নিচ্ছে বসে। প্রতিভা এসব নিয়ে আর ভাবল না। ওর হাসপাস লাগছে নাজিব এতটা কাছে আছে বলে। প্রতিভা ঢোক গিলে গলা ভিজে বলল, আপনি সব জানেন তাহলে? নাজিব মিটমিট করে হেসে বলল, কি জানি? প্রতিভা রাগ হলো, বলতে ইচ্ছে করলো, আপনার মাথা আর মুন্ডু জানেন। নাজিব হাতের ব্যারিকেড বন্দি প্রতিভা। নাজিবের একটা হাত প্রতিভার কাঁধের উপর দিয়ে সিটে হেঁটে রাখা, অপর হাতটা প্রতিভার কোমরের কাছে ঘেঁষে সিটে। নাজিবের উষ্ণ নিঃশ্বাস প্রতিভার চোখ মুখে আশ্রে পড়ছে। প্রতিভার বুকের ধুকপুক ক্রমশ বাড়ছে। নাজিবের শরীর থেকে আসা কড়া পারফিউমের ঘ্রাণটা প্রতিভার নাকে তীব্র হচ্ছে। ওর দম আটকে আসছে। প্রতিভার চোখ খিচে বুঝে নিয়ে রুক্ষ সুরে বলে উঠল, সরুন প্লিজ। নাজিবের চোখে এখনো ঝিলমিলে দুষ্টুমি। নির্লিপ্ত কণ্ঠে প্রতিউত্তর বলল, সত্যি ইচ্ছা করছে না। সত্যি ইচ্ছা করছে না মানে কি? মগের মূল্য নাজিব সরপরসের মূল্য। প্রতিভা কটমট চোখে চাইল। প্রতিভার হাত দুটো নাজিবের টি শার্টের কলারের কাছটায় গিয়ে উঠে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ভালো হচ্ছে না কিন্তু, সরুন নইলে। শক্ত করে টি শার্ট মুঠো করে ধরে ধাক্কা দিল প্রতিভা, তবে নাজিবকে এক চুলও সরাতে পারল না। নাজিব হু হু করে হেসে উঠল, নইলে কি প্রতিভা? কোমরে রিভলভার গুঁজে রেখেছেন, শ্যুট করবেন নাকি? নাজিব মজা নিচ্ছে থেকে প্রতিভার রাগ হলো। জাহাজের স্বর বলল, আপাতত শ্যুট করার জন্য রিভলভার না থাকলেও কোমরে কামড়ে দেওয়ার জন্য দাঁত আছে আমার। তাই বলছি প্লিজ সরুন, আমার অস্বস্তি হচ্ছে। নাজিব শব্দ করে হেসল। বিয়ের আগে হবু স্ত্রীর কাছ থেকে লাইফ ব্যাট পাওয়া মন্দ নয়, নট ব্যাড, বরং রোমাঞ্চকর ব্যাপার। প্রতিভা চোখ পাখি তাকালো। নাজিব মুচকি এসে সিটে ফিরে গেল এবং গাড়ি স্টার্ট দিল। রাত 9টা বাজতে চলল। প্রতিভা এখনো বাড়ি ফেরানোর জন্য বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। রাবেয়া ফোন করে প্রতিভাকে পাচ্ছে না। এদিকে রেহমুনা রাবেয়াকে আচ্ছা করে কথা শোনাচ্ছে। মেয়েটা সেজেগুজে সেই বিকালে বেরিয়ে গেছে, আসার নামগন্ধ নেই। আবার ফোন করেও জানাবে না। এমন মেয়েকে ছেলের বউ করার সিদ্ধান্ত তারাই ভুল হয়েছে। সব দোষ রাবেয়ার। আর কত কি বলেছেন। ঠিক সেই সময় গাড়ির শব্দ এলো। নিচতলায় রেহনুমার গলার স্বর সপ্তম চড়ছে। সেই চেঁচামেচি অবশিষ্ট অংশ ফিল্টার হয়ে দোতলা অবধি আসছে। মাহমুদ সাহেব বিছানা হেঁটে হেলান দিয়ে আতশোয়া অবস্থায় ছিলেন। কোমর অবধি পাতলা কাঁথা টানা, হাতে একটা বই, তবে মন বইয়ে নেই। ঠিক সেই সময় প্রভা ঘরে ঢুকলো। মেয়ের থমথমে মুখটা দেখে মাহমুদ সাহেবের ঠোঁটের কোণে হাসি ফুটল। প্রভার হাসি মুখে অমাবস্যার চাঁদের মতো সচরাচর দেখা যায় না। মুখটা সারাক্ষণ মেঘলা আকাশের মতো
গোমরা করে রাখাই তার স্বভাব। সেই গোমরা মুখ নিয়ে সে বাবার গা ঘেঁষে বসল। মাহমুদ সাহেব নরম গলায় জিজ্ঞেস করলেন, প্রভামা, নিচে কিসের শোরগোল? মেজ ভাবির গলা তো মনে হচ্ছে স্টিম ইঞ্জিন ফিট করা হয়েছে। কোনো সমস্যা হয়েছে? প্রভা পা ভাঁজ করে বসে বিরক্ত গলায় বলল, কী আর হবে, ওই ওই এই বাড়িতে তো সারাক্ষণ মাছের হাট লেগেই থাকে। এই বাড়ির পরিবেশ আমার একটু পছন্দ হয় না বাবা। সবাই একসাথে মিলেমিশে থাকার জন্য শুধু নামে এটা জয়েন্ট ফ্যামিলি, অথচ দেখা যাবে যার তারই বিষয়টা মুখ্য। দিন শেষে সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। এই যে বাড়িতে ছোট বাচ্চা মেয়ে আছে, সে এসব হাউ দেখে কি শিখবে শুনি? আমি তো মাহিনকে মাঝে মাঝে বলি একটা ফ্ল্যাট কেনো, যেখানে আমরা চলে যাব। সে আর রাজি হয় না, অসহ্য। মামুদ সে শব্দ করে হাসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সংসারে একটু একটু চেঁচামেচি, কিন্তু রান্নায় লবণের মতো মা। ওই যে একগাদা মানুষ একসাথে আছে, এর একটা আলাদা ছন্দ আছে। ফ্ল্যাটের ওই কবুতরের খোপার মতো নিরিবিলি জীবনে যখন যাবে তখন এই শব্দগুলো মিস করবে। প্রভার মন গড়ল না। ও হঠাৎ বাবার হাত ধরে বলল, শোনো বাবা, আগেই বলে রাখছি, মাহিন যদি ফ্ল্যাট কেনে তবে তোমাকে কিন্তু আমাদের সাথে যেতেই হবে। মাহমুদ সাহেব এবার একটু গম্ভীর হলেন, তবে মুখে হাসিটা বলল, প্রভমা, তুমি যে বললে সবাই যার যার স্বার্থ নিয়ে থাকে, এটাকে আমি খারাপ চোখে দেখি না। এটা তো মানুষের ধর্ম। এই যে তুমি আলাদা ফ্ল্যাটের কথা ভাবলে, সবার আগে তোমার বাবার কথা মনে পড়লো। তোমার চাচাজির কথা কিন্তু মনে আসেনি। তার মানে তুমি স্বার্থপর? মোটেও না। তুমি জাস্ট এই গণ্ডির ভেতরে তোমার প্রিয়জনকে আগে দেখেছো। বাড়ির বাকিরাও তাই। এই সহজ সত্যটা বুঝলে কারো উপর রাগ থাকবে না। প্রভাবে কিছুক্ষণ চুপ হয়ে রইল। বাবার কথাগুলো মাথার ভিতরে ছোট ছোট বুদবুদ তৈরি করছে। আসলে তো সে নিজে যা করছে, অন্যরা তা করলে তাকে স্বার্থপর ভাবা ঠিক না। ভাবনা শুধু ছিঁড়ে প্রসঙ্গ পাল্টালো বাবা। ওসব ছাড়ো বাবা। মেজোদের চিল্লাচ্ছে কারণ নাজিব ভাইয়ের হবু বউ এখনো ফেরেনি। বিকাল থেকে মেয়েটা নিখোঁজ, ফোনও ধরছে না। মাহমুদ সাহেব কপালে ভাঁজ ফেললেন। মেয়েটার নাম যেন কি? প্রতিভা। এখনো ফিরেনি? রাত তো কম হলো না। আল্লাহ না করুক কোনো বিপদ আপদ হলো না তো আবার? প্রভা হাই তুলে বলল, বিপদ মানে হয় না, নাজিব ভাইয়া তো বাসায় নেই, হয়তো দুজনে মিলে কোথাও ঘুরতে গেছে। এই কথাটা অবশ্য প্রভার মাথায় আপনা আপনি আসেনি। ওই যে বাতাসের আগে যে খবর ছড়িয়ে বেড়ে, সেই বাতাসি খেলাই বলছে। মাহমুদ সাহেব কিছুক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলেন। তারপর হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভা, প্রতিভা নামের অর্থ কি জানো? প্রভা অবাক হয়ে বলল, বাবা হুট করে এসব প্রশ্ন করেন? সে মাথা নেড়ে বলল, না তো, মেধাটাতে কিছু একটা হবে হয়তো। মামুদ সাহেব চশমাটা ঠিক করে নিয়ে বলেন, হ্যাঁ, ভুল বলেনি, আক্ষরিক অর্থে এটাও। তবে প্রতিভা নামে শুধু মেধা নয় না, প্রতিভা নামে এমন এক বিশেষ শক্তি যা অজানাকে জানতে সাহায্য করে। যার ভিতর প্রতিভা আছে, সে অন্ধকার থেকে নতুন কিছু বের করে আনতে পারে। এটা একটা ভোরের আলো। প্রভা কৌতূহল হয়ে বলল, আর আমার নাম? প্রভা মানে তো আলো, তাই না বাবা? মামুর সাহেব স্নেহমাখা চোখে মেয়ের দিকে তাকালেন। হ্যাঁ মা, তবে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। প্রভা হলো সেই আলো যা চোখে দেখা যায়, যেখানে ভোরের সূর্যের স্নিগ্ধ কিরণ কিংবা প্রদীপের শিখা, এটা বাইরের জগতের আলোকে চারপাশে সুন্দর দেখায়। আর প্রতিভা হলো ভেতরের আলো, যা দিয়ে মানুষ সৃষ্টি করে। প্রভার কাজ হলো দেখানো, আর প্রতিভার কাজ হলো তৈরি করা। তিনি একটু থেমে যোগ করলেন, তোমার নামের মধ্যে একটা স্থির শান্তি আছে মা। ভোরের প্রভার মতো তুমি স্নিগ্ধ, আর ওই মেয়েটার নামের মধ্যে আছে ছটপটে এক সৃজনশীলতা। দুই আলো যখন একসঙ্গে এসে পড়ে, তখন সেখানে আধার থাকার কথা না। প্রভা স্তব্ধ হইল না। নাম নিয়ে বাবা এত সুন্দর করে ভাবতে পারেন তার জানা ছিল না। মাহমুদ সাহেব হেসে এবার আলগোছে উঠে দাঁড়ালেন। কটা কথা বলি প্রভামা, একদম অভিমান করা যাবে না কিন্তু। করবো না, বলো তুমি। সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবো মা। দেখবে তখন আর আলাদা ফ্ল্যাটে কবিতার খোপে যাওয়ার ইচ্ছে করবে না। এই বাড়ির শুধু মেয়ে নও তুমি, এই বাড়ির বউ। তোমার কাজগুলো হলো আলো ছড়িয়ে সবাইকে আগলে রেখা। আমি জানি মাহিন বুদ্ধিমান আর বুঝদার ছেলে, ও হুট করে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। কিন্তু তুমি নিজের জেদটা একটু কমিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করে দেখবে, ওই ঘিঞ্জি বাড়িটা একদিন তোমার কাছে স্বর্গের মতো মনে হবে মা। প্রভা মাথা নিচু করে চুপ রইল। মামুদ সাহেব এই বিষয়ে আর একটি শব্দ বাড়ালেন না। ঝুমঝুমি কী করছে? ঘুমিয়ে পড়ছে?
ঝুমঝুমি মাহিনের কাছে শুয়ে গল্প করছে, ঝুমঝুমি ওর বাবার সাথে গল্প করছে। আমি হলাম আমি আমার বাবার সাথে গল্প করি। বাবা সারাক্ষণ ঘরবন্দি থেকে, প্রভা আসে গল্পের নামে বাবার সাথে সময় কাটাতে। মামুদ সাহেব একটি দীর্ঘশ্বাস করলেন, সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বললেন, ভালো করেছো মা। ঘরবন্দি মানুষের কাছে গল্পের চেয়ে বড় ওষুধ আর কিছু নেই। প্রভা বাবার মুখের দিকে তাকালেন, মানুষের চোখে এক ধরনের ক্লান্তি। সে নরম বলল, তুমি কি চা খাবে বাবা? এক কাপ চা করে আমরা থাক মা। এখন চা খেলে জানলা দিয়ে তাকিয়ে সারাক্ষণ তারাগুলো কাটাতে হবে। ঘুম আর চোখের পাতা ধরা দেবে না। তার চেয়ে একটু পর ডিনার করে শুয়ে পড়বো। খাওয়া শেষ, ওই দুটো তো এখন আর ফুল টাইম জব। মামুদ সাহেবের রসিকতা প্রভার মনে ধরল না। তার চোখ মেঘ জমে এলো। বাবার এই জবুজব অবস্থা সে মেনে নিতে পারে না। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগে মামুদ সাহেব প্রসঙ্গ বদলে ফেলেন। প্রভা, তোমার মায়ের কোনো স্মৃতি বা চেহারা তোমার মনে নেই থাকারও কথা না। তুমি বড্ড ছোট ছিল তখন, আর ঘরে ডিজিটাল ক্যামেরা ছিল না যে ক্লিক করলে ছবি পাওয়া যাবে। তবে দুই একটা সাদা কালো ছবি কোথাও যেন ছিল, অবশ্য আর খুঁজে পাইনি। থাকলে তোমার মাকে অন্তত দেখাতে পারতাম। প্রভাত চোয়াল শক্ত হলো। সে রুক্ষস্বর বলল, দিলেই তো মুডটা নষ্ট করে। এই প্রসঙ্গে এখন কেন? মামুদ সাহেব একটু হাসলেন। তিনি বললেন, আসলে ওই প্রতিভা মেয়েটার চোখগুলো না অনেকটা তোমার মায়ের মতো। ফেস কাটিং কোথাও যেন মিল আছে। তোমার মা ছিল ভীষণ সুন্দরী। প্রভাবে সত্যি বিরক্ত হলো। সে হাত নেড়ে বলল, টপিক চেঞ্জ করো বাবা। ওই মহিলা কেমন ছিল তা জেনে আমার কাজ নেই। শোনো বাবা, একজনের সাথে আরেকজনের মিল থাকাটা কাকতালীয়। এই দেখো না, আমার নাকের সাথে ওই প্রতিভা মেয়েটার নাকটাও কেমন মিল আমি লক্ষ্য করছি। আমার নাকটা তো আমার তোমার মতো, তাই না? এখন তুমি বলো, প্রতিভার সাথে তোমার মিল, ওই তোমার আরেক মেয়ে। কিন্তু তুমি তো জানো এটা অসম্ভব। দেখবে বিড়াল চোখ, নারকেল চোখ আর কত কে আছে, একজনের সাথে আরেকজনের মিল। প্রভার এমন উদাহরণ সব ঝুড়ি নিয়ে বসলো। মামুদ সাহেব হেসে ফেললেন। অবশ্য প্রভার কথা যুক্তি এসে, তার নাকের সাথে প্রতিভার নাকটা মিল তো কাকতালীয়। প্রভা ছাড়া আর মেয়ে আসবে কোত্থেকে? তার মধ্যে রাবেয়া খাবার হাতে ঘরে ঢুকলেন। আসার সময় শেষের কথাগুলো কানে ঢুকলো। রাবেয়ার বুকের ভিতরটা হঠাৎ করে দুমড়ে মুচড়ে উঠল। তবে কি তার কাছে নিছক ভুল মনে হয়নি? মেয়েটার চোখ কি সত্যি প্রভার মায়ের মতো? মাহমুদ কি তবে তাই দেখছে? 2 যুগের বেশি সময় পার হয়ে গেছে, অথচ মানুষটা আজও সেই রূপবতী স্ত্রীর খুঁটিনাটি মনে করেও রেখেছে। রাখবেই না বা কেন? সে তো তার আর রাবেয়ার মতো বন্ধা ছিল না। সে সন্তান দিয়েছিল। মনে মনে ভেবে রাবেয়া তাচ্ছিল্য হাসল। লোকে বলে রাবেয়ার মনটা আকাশের মতো বড়। আসলেই বড়। পরের দুঃখে তিনি কাঁদেন, হাত বাড়িয়ে দেন। কিন্তু এই এক জায়গায় এসে রাবেয়া বড় বেশি ছোট হয়ে যান। স্বামী কি এর ভাগ করা যায়? যায় না। মামুদ সাহেবের দ্বিতীয় বিয়ের পর রাবেয়া যেন এক জ্যান্ত লাশে পরিণত হলো। কাউকে কিছু বুঝতে দেননি, শুধু নিজের ভিতর পাথর ধরে ফেলেছিলেন। স্বামী ছেড়ে যাননি ঠিকই, কিন্তু সেই সহজ সম্পর্ক আর ফিরে আসেনি। অবশ্য ছেড়ে গেলেই বা কি আর আসতে যেত? মামুদ সাহেব তখন নতুন বউ আর সন্তান নিয়ে মশগুল। এক রাবেয়ার অভাবে পৃথিবীর কোনো আহ্নিকতে আটকে যেত না। প্রভার মা থাকতেন গ্রামে আর রাবেয়া থাকতেন শহরে। রাবেয়া মাহিনার, বিশেষ করে নাফিসকে, নাজিবকে আগলে রাখতেন, সাথে অনাথ আশ্রমের বাচ্চাদের পড়াতেন। এর মধ্যে শাশুড়ি মারা গেলেন। মামুদ সাহেব তখন মিশনে। তখন থেকে টেলিফোনে ভাইদের জানালেন, প্রভার মাকে যেন শহরে তাদের কাছে আনা হয়। গ্রামে একা নিয়ে বাচ্চা ঠিক থাকা নয়। গ্রামে এমন কুসংস্কার ছিল, মৃত্যুর পর 40 দিন পর্যন্ত ভিটে মাটি দিতে হয়। শস্যের প্রতি টানে প্রভার মা সেই দায়িত্ব নিতে চাইলেন, তাই ভাসুদের সাথে আর শহরে আসলেন না। রাবেয়া সেই সময় গ্রামে প্রভার মার সাথে কিছুদিন থাকতে লাগলেন। সেই সময়টা রাবেয়ার কাছে নরকসম হয়ে উঠল। সামনের দিনের কথা চিন্তা করে রাবেয়ার দম আটকে আসতে লাগলো। এতদিন এখানে ছিল আড়ালে, এই সহ্য করতে কষ্ট ছিল। এরপরে এক বাড়িতে কী করে সহ্য করবে? এক বাড়িতে চোখের সামনে মামুদ যখন এই মেয়েটাকে নিয়ে খিলেটে শুবে, তখন বউ বাচ্চা নিয়ে আহ্লাদ করবে, তখন তিনি সহ্য করবেন কীভাবে? এক সময় যাকে তিনি সাহায্য করেছিলেন, আজ সেই মেয়েটাই যেন রাবেয়ার সব কেড়ে নিয়েছে। রাবেয়া হঠাৎ স্বার্থপর হয়ে উঠলেন। চোখের সামনে এসব কিছু দেখতে না হয় সেজন্য মিথ্যে খেলার ছক কষলেন। তার মধ্যে একটা প্রতিভা ছিল, জীবনের প্রথম সেই প্রতিভা কাজে লাগিয়ে মিথ্যে গল্প বানালেন। তিনি চেয়েছিলেন মেয়েটাকে দূরে কোথাও চলে যাক, যেখানে মামুদের ছায়া তাকে স্পর্শ করবে না।
মেয়েটা আশ্রয় দরকার ছিল তো, সেই আশ্রয় তো দিয়েছিলেন, এবারও আশ্রয় দিবে, তবে মামুদের থেকে অনেক দূরে রাখবে। রাবেয়ার পরিকল্পনা সফল হয়েছিল, কিন্তু অন্যভাবে। নিয়তি বোধহয় অন্য কিছু লিখেছিল। কিভাবে কি হলো আজও রাবেয়া কুল পায় না। রাবেয়ার ভেতরকার সেই ভালো মানুষটা আজও অপরাধবোধে দগ্ধ। কিন্তু ভালো মানুষের একটা বড় ভয় থাকে, সবার কাছে খারাপ হওয়ার ভয়। তাই পুরো গ্রাম রটে গেল যেন প্রভার মা প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। রাবেয়া সব যেন চুপ ছিল। সত্যটা আর বলা হয়নি, কোনোদিন বলা হবে কিনা তাও জানা নেই। কারণ ওই যে ভালো মানুষ কারো কাছে ন্যূনতম খারাপ হতে চায় না। কথায় আছে না, যার কিছু নেই তার হারানোর ভয় নেই, কিন্তু যার আছে তার হারানোর ভয়, হোক সেটা মান সম্মান আর শ্রদ্ধা। মামু সাহেব খাবার দিয়ে রাবেয়া নিচে আসতে রেহনুমার আবার সেই মরা প্যাঁচাল শুনল। শোন রাবেয়া, এভাবে চলতে পারে না। দিনের বেলা বাইরে থেকে মেনে নিলাম, কিন্তু রাত 9টা বাজে মেয়েটার পাত্তা নেই। এ কেমন মেয়ে! আমার একমাত্র সোনার টুকরো ছেলের জন্য শেষমেশ এমন মেয়ে পছন্দ করলি? তোর জন্য আমার ছেলের ভবিষ্যৎ আমি অন্ধকারে দেখছি। বাতাসে খানিক দূরে মেঝেতে পা ছড়িয়ে বসেছিলেন। এক চুল কান চুলকোতে চুলকোতে ফোন করলেন, ভাবি টেনশন নিয়েন না, আমার মন করছে হেতি আমাকে নাজি বাবার লগেছে, দুইটা বোধহয় ফুচকা টুচকা খাইছে। উনুনে ঘি পড়লো যেন। চিৎকার তুই থামবি বাতাসি, তোরে বুঝি নাজিব বলে গেছে? ফাজিল মেয়ে মানুষ। রেহনুমা এই হম্বিতম্বির আড়ালে একটা বড়সড় ভয় কাজ করছিল। ভয় হলো বাতাসি কথা যদি সত্যি হয়, তার বাধ্য ছেলে কি তবে তাকে মিথ্যে বলে ওই মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে চিকেন ফ্রাই চিবাচ্ছিল। আজকাল ছেলেরা তো আর এসব মায়াবতী মেয়ের পাল্লার পড়লে মাকে ভুলে যায়, মাকে আর মান্য করে না, তখন বই হয় সব। মায়ের নির্দেশনায় নীরা কয়েকবার নাজিবকে ফোন করেছে, ফোন বেজেই যাচ্ছে, কেউ ধরছে না। নীরা মুখ কালো করে বলল, মা, ভাইয়েরা তো কল কেটে দিল এবারে। কল কেটে দেওয়া মানে বাঙালির কাছে একটা অবধারিত সত্য নিশ্চয় আশেপাশে আসছে, তাই ফোন ধরছে না। রেহনুমা তাদের ব্যতিক্রম নয়। আর না বলে বললো, আর দিতে হবে না, ও আসছে বোধহয়, বাড়ির কাছাকাছি আসছে বলে ফোন ধরছে না। কিছুক্ষণের মধ্যে গায়ের হর্ন শোনা গেল। রেহনুমা দরজার দিকে চাতক পাখির মতো তাকিয়ে রইল, মনে মনে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ মেয়েটা যেন রাজীবের সাথে না থাকে। বাতাসের মুখ যেন পুড়ে যায়। প্রতিভা গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো, তার মুখটা শ্রাবণ মাসের মেঘের মতো থমথমে। রাবেয়া এগিয়ে এলো, কণ্ঠস্বর বেশি কঠিন, বলছিল, কোথায় ছিলে প্রতিভা? রেনু, তুমি নাকি রোজই দেরি করো, কিসের এত এক্সট্রা ক্লাস? একটা আর্ট স্কুলে কি রাত জেগে ছবি আঁকতে হয়? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের কি প্রতিদান দিলে? প্রতিভা মাথা নিচু করেছিল, চিবুকটা গিয়ে ঠেকলো বুকের উপর। রেহানুমা উঁকি দিয়ে দেখলো, কই নাজিব তো নেই। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, যাক, মান সম্মান অন্তত বাঁচা গেল। নাজিবের সাথে ঘুরতে গেলে তো ফটফট করে বলে দিত, যেহেতু মুখটা অপরাধীর মতো করে রেখেছে তাহলে কাহিনী ভিন্ন। প্রতিভাকে চুপ থাকতে দিয়ে রাবেয়া আবার গলার স্বর বাড়িয়ে, চুপ করে থেকো না, বলো কোথায় ছিলে? আমার সাথে ছিল। পেছন থেকে গম্ভীর ও শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। নাজিব লম্বা পা ফেলে ভেতরে ঢুকলো। রেহনুমা বিপি ফল করলো যেন। আমার সাথে মানে? এই কথাটা সাধারণ কত কথা নয়, রেহনুমার কাছে ছোটোখাটো বজ্রপাতের মতো। রেহনুমা মুখ অন্ধকার করে ঘন ঘটা নামলো। নাজিব রাবেয়ার দিকে তাকে খুব সুন্দর করে হাসি দিল, যেন কিছুই হয়নি। সে বলল, মণি, প্রতিভা অনেক আগে ফিরছিল, পথে দেখা হলো, আমি জোর করে ওকে রেস্টুরেন্টে নিয়ে গেলাম, তাই দেরি হয়ে গেল। রেহনুমা স্তম্ভ ছেলের দিকে তাকিয়ে রইলেন। না, এ কোন ছেলেকে দেখছি? প্রতিভা অবাক হয়ে নাজিবের দিকে তাকাচ্ছে। নাজিব তার জন্য মিথ্যে বলছে? প্রতিভার কাছে অবিশ্বাস্য থাকলো। নাজিবের গলা কাঁপল না, চোখের পাতা নড়ল না। শখের নারীর জন্য কি সুন্দর অবলীলে মিথ্যে বলল নাজিব। রাবে বলে, ঠিক আছে, কিন্তু একটা তো ফোন করতে পারতে, বাড়ির সবাই টেনশন করে। তোমার কাছ থেকে অন্তত এই ইরেসপন্সিবল কাজ আশা করিনি নাজিব। নাজিব কাছুমাছু মুখ করলো, সরি মনি, নেক্সট টাইম খেয়াল রাখবো। প্রতিভা চাউনিতে এমন অবগতা, সেই অবাক চাউনি এখন নাজিবের দিকে তাকিয়ে বলল। নাজিব উপরে চলে গেল। রাবেয়া নীরব, শুধু রেহনুমা পাথরের মধ্যে মতো দাঁড়িয়েছে, তার পায়ে ঠেকছে পেরেক গেঁথে। সবার সত্যি এখন মাথায় ঘন্টির মতো বাজছে, শুধু একটাই চিন্তা, ছেলে তার হাতের বাইরে চলে গেছে। না যাচ্ছে বলে ভুল হবে, অলরেডি চলে গেছে। এখন ওই মেয়ে সব, ওই মেয়ের হাতে পুতুল হবে তার একমাত্র ছেলে। শোকে দুঃখে ভাষা হারিয়ে ফেলছে রেহনুমা। বাতাসে মুখ টেপে হাসছে।
প্রতিভা সিঁড়ি দিয়ে ওঠার সময় একবার হবু শাশুড়ির দিকে তাকালো। মহিলার ফ্যাকাশে মুখ দেখে মায়া গেল। মনে বলল, সরি হবু শাশুড়িমা, তবে ভয় পাবে না, আমি আপনার ছেলেকে নিয়ে পালাচ্ছি না। আমি খুব শীঘ্রই চলে যাব। তখন আপনি আপনার পছন্দ মতো লক্ষ্মী বউ এনে ছেলের বিয়ে দেবেন। তারপর চাইলে ছেলেকে আঁচলে বেঁধে রাখবেন, আমি বাধা দেব না। আপাতত একটুখানি কষ্টের জন্য মাফ করুন। প্রতিভা ফ্রেশ হয়ে বিছানায় শটাং হয়ে শুয়ে পড়ল। মাথার উপর ফ্যানটা ঘুরছে ভো ভো করে। ঘর অন্ধকার। সেই অন্ধকারে প্রতিভা এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়েছে। প্রতিভা ভাবছে নাজিবের কথা। নাজিবের শান্ত গলার স্বর আমার সাথে ছিল, বাক্যটা তার কানে বাজছে। প্রতিভা নিশ্চিত নাজিব সব জানে। প্রতিভার ভেতরে একটা সংশয় দানা বাঁধল। নাজিব যদি জেনে শুনে চুপ থাকে, তবে বেশি দূর জল গড়াবে না। বিয়ে ভাঙা ছোটোখাটো টোপ দিয়ে আর লাভ নেই। অথচ প্রতিভার হাতে সময় কম। একটা বড় অফিসিয়াল অপারেশন বাকি। সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো ঝামেলায় যেতে চাইছে না প্রতিভা। তাই অফিসিয়াল অপারেশন আগ পর্যন্ত যদি বিয়ের ডেট পেছানো যেত, তাহলে এতটুকু যথেষ্ট ছিল প্রতিভার জন্য। প্রতিভা অন্ধকারে চট করে বিছানায় উঠে বসলো। তার একটা বিশেষ গুণ আছে, যেটা লোকে প্রতিভা বলতে পারে। সে অন্যের হাতের লেখা হুবহু নকল করতে পারে। একটা কাগজ আর কলম নিয়ে বসলো। চিঠি লেখা হলো রাবেয়া নামে। রাবেয়াকে ঠকাতে গিয়ে প্রতিভার মনে অনুশোচনা এ হচ্ছে না, বরং বুকের ভেতরে পৈশাচিক এক আনন্দ হচ্ছে। মানুষের মনে যখন কারো প্রতি ঘৃণা বাসা বাঁধে, তার জন্য আর দয়া মায়া জানলা দিয়ে পালায়। প্রতিবার মনে পড়ছে নিয়তি কি অদ্ভুত খেলা। রাবেয়া বেগম একসময় নিজের ভেতরে প্রতিভা কাজে লাগিয়ে একটা সহজ সরল অসহায় মেয়েকে ঠকিয়েছে। তার নিজের পেটের মেয়েটাকে সকলের কাছে খারাপ বানিয়েছে। আর সেই মেয়েটাকে আর এক সন্তান নিজেই প্রতিভা দিয়ে তাকেই একটা গোলক ধাঁধায় ফেলছে। পরদিন সকালবেলা আকাশটা আজ একটু মেঘলা মেঘলা। প্রতিভা রান্নাঘরে চুলোয় চায়ের পানি চড়েছে। সে খুব ভোরে ঘুম থেকে উঠছে। ইচ্ছে করে রান্নাঘরে ঢুকে রেহনুমা বেগম মুখ থমথমে করে কাজ করছিল। কাল রাতে তিনি দাঁতে একটা কুচি অবধি কাটেনি। প্রতিভা সকাল সকালে সেই বিনীত ভঙ্গিতে বলল, শুভ্র হাসি। সে নম্র গল্প, আন্টি চাটা আমি বানাই, আলু ভাজিটা আজ আমিই করতে যাচ্ছিলাম। এই মেয়ের এত ভালো মানুষ রেহনুমার আমার হজম হলো না। তবে কিছু বলতে ইচ্ছে করলো না, জানি কিছু বললে ছেলের কাছে কান পড়া লাগে। ছেলে তো তার অলরেডি হাতছাড়া হয়ে গেছে। এদিকে সবার সাথে যত মিঠে মিঠে কথা বলুক না, তার চেয়ে তার কাজে একটু সাহায্য করলে মন পাওয়া যাবে। আর রেহনুমাকে সুযোগে সদ্ব্যবহার করতে একটু কাজবাজ করে তার প্রশংসা করলে সে গদগদ হবে। এই ভেবে প্রতিভা একটু আধিক্যতা দেখে আর সকাল সকাল কাজে হাত লাগিয়েছে। এর মধ্যে নীরা ফোন হাতে দাঁড়ালো। তার দু চোখ ঘুমে ঢুকলো। হাই তুলতে, মা, ছোট মামা কল দিয়েছিল, নানু কথা বলবে। রেহনুমা ফোন নিয়ে কথা বলতে শুরু করলো। নীরা চোখ ডলতে ডলতে চলে গেল। রেহনুমা ঘুম থেকে উঠে মায়ের কাছে কথা বলার জন্য ভাইয়ের কাছে কল করেছিল। ভাই বাজারে গেছিল, তাই বলেছিল বাড়িতে গিয়ে কল করবে। জয়নাবারা কল ধরে এটা ওটা শুনলেন। জিজ্ঞাসা করলেন, নাজিব কবে আসছে রে রেনু? পরশু আসছে। তুমি কবে আসবে মা? এখন বিয়ের দিন ঠিক করার। ফোনের লাউড স্পিকার দেওয়া ছিল। ওপাশের কথা প্রতিভার কানে স্পষ্ট আসছে। জয়নাবারা ফোনের ওপাশ থেকে গলার স্বর সপ্তম চলল, ওই রেনু, তুই তো দেখি পণ্ডিতি কইরা আসমান ফুটে কইরা ফালাইবি। হন, আমার 10টা না 5টা না মেয়ের কুলের ওই একটাই নাতি। জমানো পুঁজির মতো 7 কুলে ওই একটাই আফিসের নাতি আমার। তার বিয়ের দিন তারিখ তুই আমারে নাজিকে আগে ভাগে ঠিক করে ফেলবি। এই জয়নাবারের আগে ওই বাড়িতে পাড়া দিব। মুরব্বি হইয়া আসর জাকায় বসবো, তারপর হইব দিন তারিখ। আমি আগে পা না ফেরাইলে বিয়ের সানে বাঁচবে না, এইটা কষ্ট। আমি আসার আগ যদি দিনক্ষণ ঠিক করার পিত্তে করিস না, বুঝলি? প্রতিভা বিড়বিড়, ওরে বাবারে, আফিসের নাতি? আর কারো আফিসের নাতি নেই। বুড়ির আধিক্যতা থেকে বাঁচি না। রেহনুমা একটা আস্তে করলেন, তুমি তাড়াতাড়ি এসো মা, আমার তোমার কাছে কত কথা বলার আছে। রেহনুমা বলতে বলতে রান্নাঘরে বেরিয়ে গেল। নাজিব মর্নিং ওয়াক থেকে ফিরে সোফায় গা এলিয়ে বসলেন সবে। মায়ের দিকে পাকতে বললেন, মা, নীরা কই? ওকে একটু বলো তো আমার চাটা দিয়ে যেতে। ফোন কানে ধরে রেহনুমা বলল, নীরা কেবল ঘুম থেকে উঠল, ও হাত মুখ ধুয়নি। আমি দিচ্ছি, বস তুই। যতই ছেলের উপর অভিমান করুক, ছেলেটা রেহনুমার বড় আদরের, তাই নিজে এলেন। এদিকে প্রতিভা মিষ্টি এসে বললেন, আমি বানিয়ে দিই, আপনি ফোনে কথা বলে নিন আন্টি। আচ্ছা, দেখো গ্রিন টি আছে।
নাজিব সকালে গ্রিন টি খায় বলে রান্নাঘর থেকে বেরোতে রেনু পিছনে ফিরলেন। সাবধানে গলায় ফের শুধলেন, শোনো, প্রথম দিন আমাকে যেমন কালো জিরে দিয়ে শরবত বানিয়ে দিয়েছিলে, আজ আমার ছেলের জন্য চা বানাচ্ছ, তাই অমন কোনো গন্ডগোল না হয়। ও পাগল, ঢিল ছুড়িস না। পাগল কি আর বলবে? তে পাগলের মনে আরও লাড্ডু ফুটবে। পাগল বলবে ভালো কথা মনে করিয়ে দিলে তো। প্রতিবার অবস্থা হচ্ছে তাই, দুষ্টুমি বুদ্ধির উদয় হলো। তবে ভদ্রমের মতো মাথা নেড়ে এক শব্দে বলল, আচ্ছা। বাতাসে থালা বাসন পরিষ্কার করছিল, সেই গ্রিন টি ব্যাগের প্যাকেট দেখে দিল। প্রতিভা মনে মনে গুনগুন গান গেয়ে আগে নাজিবের জন্য স্পেশাল চা বানাতে শুরু করলো। বাতাসে শুধলো, খালা, আপনার নাজিব আব্বা কয় চামচ চিনি খায়, বেশি না, 1 চামচ দিও ওকে। বাতাসি ওর হাতের কাছে মনোযোগ দিয়ে প্রতিভা এক চিলতে হাসি আসলো। তারপর খুব যত্ন করে লবণের কৌটোটা খুললো। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ লবণ দেওয়ার সময় একটু মায়া হলো, তাই আর দিল না। চাটা বানিয়ে কাপে ঢেলে কাপটা হাতে নিয়ে প্রতিভার মুখে হাসি নিয়ে বলল, চাটা না আন, চা রেডি। চায়ের দিকে তাকিয়ে প্রতিভা মনে মনে হারলো, গতকাল রাতে গাড়িতে অসুস্থ ফেলার পানিশমেন্ট তো এটাই মেজর সাহেব। বাতাসিকে দিয়ে পাঠায় প্রতিভা। চা নিয়ে গেল বাতাসি। সে নাজিবের সামনে কাপ রেখে দাঁত বের করে বলল, খান আব্বা, হবু বৌমা নিজ হাতে বানিয়েছে, খাইয়া কলিজা ঠান্ডা করুন। নাজিব খবরের কাগজে চোখ রেখে বলে, রাখুন খেলা। বাতাসি বিদায় হয়েছে। নাজিব কাপটা হাতে নিয়ে চুমুক দিতেছে, অমনি তার নজর গেল রান্নাঘর দরজার দিকে। সেখানে প্রতিভা দাঁড়িয়েছে, দরজায় পিঠ ঠেকিয়ে হাত দুটো বুকের উপর ভাঁজ করে মুখে এক রহস্যময় হাসি। নাজিব থামল। তার সামরিক মস্তিষ্ক সংকেত পেল, বিপদ। এই হাসির মানে মোটেও ভালো না। এই কোনো মায়াবতীর মেয়ের মুগ্ধ হাসি নেই, এ হলো দুষ্টুমির দুষ্টুমি। নাজিব কাপটা ঠোঁটের কাছে ধরেও স্থির হয়ে রইল। প্রতিভার মুখের দিকে চেয়ে ভাবল নাজিব, মেয়েরা যখন এত সুন্দর করে আসে তখন ধরে নিতে হবে কোথাও কোনো বড়সড় গন্ডগোল। নাজিব ওর দিকে তাকিয়ে দেখে ভড়কালো, থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। নাজিব মুচকে হাসলো, বলল, চায় আবার বৃষ্টি মিশিয়ে দেন না তো প্রতিভা? প্রতিভা নাটকীয় ভঙ্গিতে আত্মনাদ করে উঠল, আল্লাহ, এত বড় কথা বলতে পারলেন, ও করতে পারি আমি? এগিয়ে গিয়ে মুখটা নিষ্পাপ মাসুম বানিয়ে কৃত্রিম অভিমান করলো প্রতিভা, থাক, আপনারা আমার বানানো চা খেতে হবে না, ফেলে দিছি। নাজিব ঠোঁট টিপে হাসলো, ফেলতে হবে না, বিষ যে মেশাননি, এর প্রুফ হিসেবে 1 চুমুক খেয়ে দেখিয়ে দিন, তাহলে আমি নিশ্চিত আরামসে খেতে পারবো। প্রতিভার চোখ রসগোল্লা সাইজের হয়ে গেল। কৃষ্ণপক্ষের ছায়া, পর্ব 5। বলছি গল্পটা কন্টিনিউ দিয়ে শেষ করি। পুরো গল্প প্লেলিস্টে পাবেন।